উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন বাঁধন রূপের অধিকারী। লিখেছেন সুমি চৌধুরী, কণ্ঠে আমি তাসনভা। পর্ব ৫। রূপা নাকচকে তীব্রভাবে বাতাস টেনে নিয়ে শ্বাস নিতে নিতে বলল, কেমন জানি পুরুষের শরীরের ঘ্রাণ পাওয়া যাচ্ছে না। বৃষ্টিও অবিকল রূপার মতো নাক টেনে টেনে চারিপাশে গন্ধটা নিচে ভেতরে টেনে নেয়। তার ভ্রু দুটো কুচকে আসে। আমিও পাচ্ছি সাথে করা পারফিউমের ঘ্রাণ। ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা আকাশের চোখ দুটো রাগে ও অপমানে ইতিমধ্যে রক্তবর্ণ ধারণ করেছে। তার চওড়া বুকটা রাগে অনবরত ওঠানামা করেছে। মুখ দিয়ে বেরোচ্ছে তপ্ত নিঃশ্বাস। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আকাশের পেছনে অন্ধকার থেকে এক পা বাড়িয়ে কর্কশ গলায় পড়ল, পুরুষ থাকলে পুরুষের ঘ্রাণ তো অবশ্যই থাকবে। আকাশের সেই চেনা অথচ মেঘের মতো ভারী কণ্ঠস্বর কানে যেতেই রূপা আর বৃষ্টি দুজনেই একসাথে চমকে ওঠে। তীব্র আতঙ্কে শরীর হিম হয়ে যায় তাদের। দুজনে একটা ঝাটকায় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রক্তজল হয়ে যাওয়ার জোগাড়। জমের মতো আকাশ আর বাঁধনকে নিজেদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে রূপার হাত পা অবসরে আসে। বয়সে বসা চেয়ারটায় সহ পেছনের দিকে উল্টে পড়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে বাঁধন এক পলকে নিজের দীর্ঘ হাতটা বাড়িয়ে দেয়। তার পাথরের মতো শক্ত আঙুলগুলো খপ করে ধরে রূপা হেলে পড়া চেয়ারটায় ভিড়টা শক্ত করে ধরে ফেলে। রূপার সারা শরীর তখন কাঁপছে। ওদিকে আকাশের ওই রক্তচক্ষু আর থমথমে মুখের দিকে তাকিয়ে বৃষ্টির ভিতরে আতা যেন নিমিষেই শুকিয়ে যায়। তীব্র আতঙ্কে তার দম আটকে আসে। সে নিজের গলা চেপে ধরে জোরে জোরে কেসে ওঠে। এগিয়ে এসে জগের বাকি পানিটুকু গ্লাসে ঢেলে মিষ্টির সামনে বাড়িয়ে দেয় আকাশ। তার থমথমে মুখ আর চোখের তীক্ষ্ণ দৃষ্টি যেন এক নিমিষে ঘরের তাপমাত্রা কমিয়ে দেয়। সে বেশ কড়া গলায় শুধায়, পানি খাও, তারপর দেখছি তো তোমাকে। ভয়ে ভয়ে কাশতে আর দম আটকে আসায় বৃষ্টি আর কোনো দিকে না তাকাতে এক প্রকার ছৌ মেরে গ্লাসটা কেড়ে নেয়। কাপা কাপা হাতে গ্লাসটা মুখের কাছে ঠেকিয়ে বড় বড় ঢোকে সব পানি এক নিঃশ্বাসে খেয়ে নেয় সে। খালি গ্লাসটা টেবিলে নামিয়ে রাখিয়েই বুকটা তার এখনও কাঁপছে। আকাশ ওর মুখের ওপর থেকে সেই চিরচেনা চোখটা সরিয়েই গম্ভীর গলায় বলল, এখন বলো, কি জানি বলেছিলে? আমাকে ফোকলা দাদুর মতো দেখাবে? আমার সব দাঁত আর মাথার চুল পড়ে যাবে? আকাশের ওই ঠান্ডা অথচ চাবুকের মতো কথার আঘাতে ভয় ভয়ে তত্তর করে কেঁপে ওঠে বৃষ্টি। নিজের বাঁচার কোনো উপায় না পেয়ে সে করুণ দৃষ্টি ফেলে পাশে বসা রূপার দিকে তাকাই। রূপার একটা কাপড়ে খুঁট শক্ত করে চেপে ধরে কাপা কাপা গলায় রূপাকে বলে, রূপা, বাঁচা আমায়। এই হিটলার কখন আসলো এখানে? আকাশ ডাইনিং টেবিলে নিজের দুই হাতের তালুর উপরে ভর দিয়ে বৃষ্টির মুখের খুব কাছাকাছি ঝুঁকে পড়ে। তাদের মাঝে দূরত্ব তখন প্রায় কয়েক ইঞ্চির। আকাশের শরীরে সেই তীব্র করা পুরুষের গন্ধে আর উষ্ণ নিঃশ্বাসে বৃষ্টির শরীর মুহূর্তেই অবশ হয়ে আসে। ভয়ে তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। আকাশ বৃষ্টি কুকড়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে অবকাশ সুরে বলল, কি হলো মিস বৃষ্টি, ভয় পাচ্ছ? চোখের কোণে জল জমে ওঠার উপক্রম হতেই বৃষ্টি নিজের মুখটা একদম কাঁদো কাঁদো করে ফেলল। অপরাধের মতো মাথা নিচু করে ভাঙা গলায় বলল, স্যার সরি, আমি জাস্ট মজা করছিলাম। আকাশ রাগী চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কান ধরে দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ না বলবো এক পাও এইখান থেকে নড়বে না। বৃষ্টি অপরাধের মতো মুখ নিচু করে বলল, সরি স্যার। আকাশ তীব্র ধমক দিয়ে উঠল, কান ধরে দাঁড়াতে বলেছি। বৃষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, স্যার। আকাশের চোখের মুড়ি দুটো রাগে স্থির হয়ে গেল। সে চিবুক শক্ত করে বলল, আই সেড স্ট্যান্ড আপ রাইট নাও। ধমকি কেঁপে ওঠে বৃষ্টি আস্তে আস্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে কিছুটা দূরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ে। বাঁধন কোনো কথা না বলে রূপা ঠিক সামনে চেয়ারটায় বসে পড়ে। সে নিজের থেকে প্লেটে ভাত বেড়ে নিতে শুরু করে। আকাশও তার পাশে চেয়ারটায় বসে পড়ে নিজের প্লেটে ভাত বাড়ি। দুজনে সম্পূর্ণ চুপচাপ খেতে শুরু করে। পুরো ডাইনিং রুমে কোনো কথা নেই, কেবল ভাচ্চিমনের মৃদু শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। থমথমে এই পরিবেশের কারণে রূপার এক লোকমা ভাতও মুখে তুলতে পারছে না। বাঁধনের ঠিক সামনে বসে থাকায় ভয়ে তার হাতের চামচটাও থরথর করে কাঁপছে। সে আর সহ্য করতে না পেরে চুপচাপ টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। ওকে হঠাৎ এভাবে দাঁড়াতে দেখে আকাশ খাওয়া থামিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর গলায় জানতে চাইল, কি হলো, তুই উঠে দাঁড়ালি কেন? রূপা আর চোখে একবার বাঁধনের দিকে তাকালো। দীর্ঘদেহী পুরুষটা নিজের মতো শান্ত হয়ে খেয়ে যাচ্ছে, যেন চারিপাশে কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। রূপা দ্রুত আকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে ভয়ে ভয়ে বলল, আমার খাওয়া শেষ ভাইয়া, আমি আর খাবো না। আকাশ নিজের প্লেট থেকে চোখ তুলে রূপার ভরা প্লেটের দিকে তাকিয়ে বেশ কড়া সুরে বলল, খাওয়া শেষ মানে? প্লেটে তো সব ভাত পড়েই আছে। ওগুলো কে খাবে শুনি, তোমার জামাই? আকাশের এমন সোজাসাপটা কথায় রূপা একদম থতমত খেল। তার ফর্সা মুখটাই লজ্জায় আর ভয়ে লাল হয়ে উঠল। সে কোনো মতে আমতামতা করে বলল, সত্যি বলছি ভাইয়া, আমার পেটে একদম ভরে গিয়েছে, আমি আর একটুও খেতে পারবো না। বাঁধন খেতে খেতে এক পলক রূপার থমকে যাওয়া মুখটার দিকে তাকালো। তার চোখের শীতল চাহনিতে কোনো প্রশ্রয় নেই। ফের নিজের প্লেটে
দৃষ্টি নামিয়ে নির্লিপ্ত গলায় রূপার উদ্দেশ্যে বলল, প্লেটে একটা ভাতও যদি অবশিষ্ট থাকে তবে সব এঁটো ভাত তোকে আর ওই বিচ্ছুটাকে দিয়ে খাওয়াবো। আচমকা বাঁধনে এমন ঠান্ডা হুমকির মুখে চমকে ওঠে রূপা। তার বুকের ভেতরটা ভয় কেঁপে উঠলেও মুখে কোনো উত্তর এলো না। সে কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। ওদিকে দেওয়ালের পাশে কান ধরে দাঁড়িয়ে থাকা বৃষ্টি নিজের মুখটা ভীষণ অসহায় করে রেখেছে। সে নিজের রাগটা সামলাতে না পেরে মাঝে মাঝে আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। চোখের চাহনি এমন যেন সুযোগ পেলে আকাশকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। রূপাকে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ তার খাওয়া থামিয়ে পুনরায় বলল, চুপচাপ বসে খাওয়া শেষ কর, নয়তো তোকেও তোর ওই ফ্রেন্ডের পাশে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। হুমকিটা শুনে রূপা আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে চুপচাপ নিজের চেয়ারটায় বসে পড়ে কাঁপা কাঁপা হাতে ভাতের চামচটা শক্ত করে ধরল। নিজের ভেতরে অস্থিরতা চেপে সে একদম অল্প অল্প করে গিলতে শুরু করে। বাঁধন খাওয়া শেষ করে নিজের মতো রুমে চলে যায়। আকাশও খাওয়া শেষ করে বৃষ্টির দিকে তাকায়। বেশ কড়া সুরে বলে, এখন খেয়ে রুমে যেতে পারবো মিস বৃষ্টি? তবে মনে রেখো, আমার শোধ নেওয়া কিন্তু এখনও শেষ হয়নি। সময় সুযোগ বুঝে সব একেবারে উসুল করে নেব। বলেই সে বড় বড় পা ফেলে চলে যায়। আকাশ আড়াল হতেই বৃষ্টি খাঁচার থেকে ছাড়া পাওয়ার পাখিনীর মতো ফুসে ওঠে। ধপধপ পা ফেলে ডাইনিং টেবিলে আসে। চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। রাগে গজগজ করতে করতে আকাশের যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখভঙ্গি করে ঝাড়তে থাকে। শালা তুই একটা ওগন্ডা, দেখিস তোর কপালে যে পৌঁছ উঠবে না, সে হবে ওগান্ডার সব থেকে কুচকুচে কাইল্লা ছেড়ি। একদম কালো জগতের মিস ওয়ার্ল্ড হবে তোর বউ। রাত পেরেতে তুই যখন অন্ধকারে চোখ খুলবি আর তোর পাশে ওই ব্ল্যাক ডায়মন্ডকে দেখবি, ভয় তোর কলিজা শুকিয়ে যাবে, বিছানায় হিসু করে দিবি তখন। নিজের কথার বাকিটুকু শেষ করার আগেই রূপা আটকে ওঠে। ঝড়ের বেগে এসে বৃষ্টির মুখে হাতটা দিয়ে শক্ত করে চেপে ধরে। আশেপাশে তাকিয়ে নিশ্চিত হয়ে নিয়ে ফিসফিস আকুল গলায় বলে, আল্লাহর ওয়াস্তে বইন, মুখটা এবার বন্ধ রাখ অন্তত। ভাইয়ার কান কিন্তু খুব খারাপ, না হলে যদি আবার শুনে ফেলে তবে আর রক্ষা নেই। এবার কিন্তু পিঠে আক্কাইলওয়ালা বাঁশ ভাঙবে। রাত 1টা। একের পর একটা সিগারেটে পুড়েছে ইস্তিয়াকের আঙ্গুলে। পাশে ঠায় দাঁড়িয়ে আছে রবিন। দুয়ার কুয়াশায় ইস্তিয়াক নিজের চুলে হাত বুলাচ্ছে। অস্থিরতা যেন চাবুক মারছে বুকের ভেতরে। চোখ দুটো রক্তবর্ণ, অস্বাভাবিক লাল হয়ে উঠেছে। রূপার জায়গায় সীমা ভাবতেই বুকের ভেতরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ভেঙে। এই তীব্র দহন, এই যন্ত্রণা, জ্বলন্ত যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। পরিস্থিতি সামলাতে রবিন এগিয়ে আসে। একটু নরম গলায় বোঝানোর চেষ্টা করে বলে, বস প্লিজ নিজেকে একটু সামলান। দেখেন যা হওয়ার তা তো হয়েই গেছে। আর সীমাও কিন্তু দেখতে কম কিছু না, রূপার মতোই মায়াবী। তাহলে সীমাকে মেনে নিতে আপনারা তো আপত্তি কোথায়? শব্দগুলো কানে যেতেই মাথা গরম হয়ে যায় ইস্তিয়াকের। পুরো শরীর ঝাঁঝা করে ওঠে। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেটটা চেপে ধরল। তারপর হিংস্র থাবায় রবিনের সাথে গলার খামচে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, কি বলি তুই? তোর সাহস কত বড় যে তুই আমার সামনে দাঁড়িয়ে রূপার ওজন মাপছিস? তুই কি ভাবিস আমি রূপার চামড়ার সুন্দরে অন্ধ হয়েছি? আমি ওর রূপের কাঙ্গাল? কলিজা কেঁপে ওঠে রবিনের। দম বন্ধ করা আতঙ্কে কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, না না বস, আসলে আমি ওইভাবে বলতে চাইনি। কথাটা শেষও করতে পারে না সে। তার আগেই ইস্তিয়াক কলারটা আরও জোরে পেঁচিয়ে ধরে কড়া সুরে বলল, মুখ সামনে কথা বলবি রবিন, না হলে টেনে তোর জিভ ছিঁড়ে ফেলবো। আমি রূপার বাহিক রূপে নয়, ওর ওই এক চিলতে হাসিতে পাগল হয়েছি। যে নিষ্পাপ হাসিটা আজও আমার বুকের প্রতিটি স্পন্দনকে উলটপালট করে দিচ্ছে। যে হাসিটা প্রতিটি সেকেন্ডে আমার চোখের সামনে মায়াজাল বিছিয়ে রাখছে। তুই বল, বুক ছিঁড়ে যাওয়া সেই রূপাকে আমি এই মন থেকে অন্য কোথাও ছুঁড়ে ফেলে কি করে? রবিন ভয়ে চোখ বন্ধ করে কোনো মতো বলল, ভুল হয়ে গেছে বস, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো নিজের মুখেও ওসব কথা আনবো না। ইস্তিয়াকে রাগে পুষতে পুষতে এক ঝাটকায় রবিনকে ছেড়ে দেয়। রবিন কিছুটা পিছিয়ে গিয়ে নিজের গালটা হাত দিয়ে টলে নেয়। তারপর বুক ভরে শ্বাস টেনে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে কাঁপতে কাঁপতে বলে, বস এখন আমায় বাড়ি ফিরতে হবে। আপনি ওর নিজের রুমে চলে যান, অনেক রাত হয়েছে। ইস্তিয়াক আর কথা বাড়ায় না, শান্ত ধীর পায়ে পা বাড়ায় নিজের বাড়ির দিকে। সেখানে গিয়ে সে ঠিক করে কি করবে তা হয়তো নিজেই জানে না। তবে এতটুকু নিশ্চিত, সীমার কপালে আজ চরম দুঃখ আছে। অন্যদিকে ইস্তিয়াকের বিশাল রুমের এক কোণে খাটের উপরে গুটিসুটি মেরে বসে আছে সীমা। পরনে তার অত্যন্ত সাধারণ একটা খয়েরি সুতির শাড়ি। কিছুক্ষণ আগে তাকে গ্রাম থেকে সোজা ময়মনসিংহে ইস্তিয়াকের এই বাসায় নিয়ে আসা হয়েছে। বিলকিস বানু নিজের হাতে এই সাধারণ শাড়িটা পরিয়ে সীমাকে ইস্তিয়াকের রুমে বসিয়ে দিয়ে গিয়েছেন। অজানা একটা আতঙ্কে মেয়েটার পুরো শরীর কাঁপছে। সে বারবার শাড়ির আঁচলটা হাতের মুঠে শক্ত করে চেপে ধরেছে। বিধাতার কি নিষ্ঠুর লিখন, যাকে সে ছোটবেলা থেকে জন্মের মতো ভয় পেয়ে এসেছে, যাকে দেখলে ভয়ে কখনো রুম থেকে বের হতো না। আজ সেই মানুষটাই কিনা তার স্বামী। ভাবতেই সীমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই ইস্তিয়াককে ভীষণ ভয় পায় সে। ইস্তিয়াক কখনো নানু বাড়ি বেড়াতে গেলে সীমা ভয়ে নিজের ঘরবন্দি হয়ে থাকতো।
বলেও যদি কখনো সামনে পড়ে যেত তবে ভয়ে এক দৌড়ে পালাতো। আর আজ কি না সেই মানুষটার সাথে এক ঘরে এক বিছানায় রাত কাটাতে হবে। শুধু আজ নয়, জীবনের বাকিটা সময়। কথাটা মাথায় আসতে সীমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসে। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে দরজার লক খোলার শব্দ হয়। রুমে প্রবেশ করে ইস্তিয়াক। ওকে দেখা মাত্রই ভয় শিউরে ওঠে সীমা। শাড়ির আঁচলটা আরও জোরে খামচে ধরে বিড়াল ছানার মতো খাটের এক কোণায় গুটিয়ে যায়। বিছানায় ওভাবে তলা পাকিয়ে বসে থাকা সীমার দিকে এক পলক তাকায় ইস্তিয়াক। পরক্ষণেই পেছনে হাত বাড়িয়ে ধরম করে দরজাটা লাগিয়ে দেয়। সেই বিকট শব্দে যেন পুরো ঘরটা কেঁপে ওঠে। সীমা কাঁপতে কাঁপতে বিছানা থেকে নিচে নামে। উদ্দেশ্য ইস্তিয়াককে সালাম করা, কারণ বিলকিস বানু করার আদেশ দিয়ে গিয়েছেন যে বাসর ঘরে স্বামী ঢুকলে প্রথমে সালাম করতে হয়, না হলে আল্লাহ নাকি বেজার হন। তাই মনের ভেতরে হাজারো ভয় একপাশে ঠেলে কাঁপতে কাঁপতে ইস্তিয়াকের সামনে এসে নিচু হয় সে। অতি সাবধানে দুহাত বাড়িয়ে ইস্তিয়াকের পায়ে হাত দিয়ে সালাম করতেই যেন নরকের আগুন ধরে যায় ইস্তিয়াকের শরীরে। মনে হলো এই জ্বলন্ত আগুনের মাঝে কেউ যেন এক বালতি কেরোসিন ঢেলে দিল। নিজের ভেতরে হিংস্রতাকে আর সামলাতে পারে না ইস্তিয়াক। এক ঝটকায় সীমাকে টেনে সোজা করে দাঁড় করায়। তারপর ওর দুই গালে শক্ত করে মুঠোয় চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কি করছিলি তুই শুনি? এখানে এসে স্ত্রী অধিকার দেখাতে এসেছিলি? তুই ভাবলে কি করেছে? তোর মতো একটা সস্তা মেয়েকে আমি কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেব? ব্যথায় কাকিয়ে ওঠে সীমা। নিচে গাল দুটো ছাড়ানোর জন্য অনেক কষ্টে কাঁপতে কাঁপতে বলে, ছেড়ে দিন, ব্যথা লাগছে। ইস্তিয়াক রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। গাল দুটো আরও জোরে চেপে ধরে হিংস্র গলায় বলে, তোকে কি আদর করার জন্য ধরেছি? তোর জন্য আমি রূপাকে হারিয়ে ফেললাম। তোর কারণে আজ আমার সাজানো জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। কেন তুই কি এই বিয়েতে না করতে পারিসনি? নিজের বিবাহিত স্বামীর মুখে অন্য নারীর নামটা শুনে বুকটা যেন ফেটে যাচ্ছে সীমার। যত সে এই মানুষটাকে জমের মতো ভয় পাক না কেন, দিন শেষে তো সে তিন কবুল বলা স্বামী তার। একটা মেয়ে তার নিজের বাসর ঘরে স্বামীর মুখে অন্য নারীর নাম সহ্য করে কি করে? তীব্র অপমানে আর ব্যথাই সে অনেক কষ্টে বলল, ছাড়ুন প্লিজ, লাগছে। আর বিয়েতে আপনি যেমন না করতে পারেননি, ঠিক আমিও পরিস্থিতির শিকার হয়েও আমিও না করতে পারিনি। আর আপনি কেমন পুরুষ যে বাসর ঘরে স্ত্রীর সামনে অন্য নারীর নাম নিয়ে চিৎকার করছেন? সীমার মুখের ওপরে এমন জবাব দেওয়ার দেখে চোখ যেন কপালে উঠে যাচ্ছে ইস্তিয়াকের। সামান্য একটা গ্রামের মেয়ে, সে কিনা আজ তার মুখের উপরে কথা বলছে। রাগে অন্ধ হয়ে সে সজোরে একটা ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় সীমাকে। শক্ত মেঝেতে কোনোই লেগে ব্যথায়, তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠেছে মেয়েটা। আহ! বাঘের মতো গর্জে উঠেছে ইস্তিয়াক। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে তর্ক করিস, তার উপর রূপাকে বলিস অন্য নারী? তোকে আমি নিজেই মেরে ফেলবো। বলে ইস্তিয়াক আর এক সেকেন্ডের সময় নেয় না। কোমর থেকে সাপাত করে খুলে প্যান্টের বেল্টটা লেদারের বেল্ট। সীমা কিছু বুঝে ওঠার আগেই সেই শক্ত বেল্ট দিয়ে সজোরে আঘাত করতে থাকে সীমার নরম শরীরে। প্রথম আঘাতেই চামড়া যেন চিড়ে যাচ্ছে সীমার। মেয়েটা যন্ত্রণায় ফ্লোরে লুটিয়ে পড়েছে। দুই হাতে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু সে মুখ ফুটে চিৎকার করছে না। দাঁতে দাঁত চেপে ভেতরের কান্নাটাকে আটকে রেখেছে, কারণ সে ভালো করেই জানে সামান্য একটু শব্দ হলেই বাড়ির সবাই জেগে যাবে। আর মাঝরাতে বাসঘরের এই কেলেঙ্কারি চারিদিকে ছড়িয়ে পড়বে। চামড়া দিয়ে লেদারের বেল্টটা প্রতিটা আঘাতে সীমার শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে। যন্ত্রণায় শেষে সীমানায় পৌঁছে সীমা দুই হাতে নিজের মুখটা শক্ত করে চেপে ধরে পুপিয়ে কেঁদে ওঠে। কোনো চিৎকার যেন মুখ দিয়ে বের হতে না পারে। সে লড়াই করেছে সে, তবুও শান্ত হচ্ছে না ইস্তিয়াক। হিংস্রতায় সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। একের পর একটা নির্মম আঘাত সে করেই চলেছে, যেন আজ এই মেয়েটাকে মেরেই ফেলবে সে। রক্তাক্ত শরীরে তীব্র এই পৈশাচিক অত্যাচার আর সহ্য করতে পারছে না সীমা। চোখের সামনে সবকিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে তার। এক পর্যায়ে পুরো শরীর নিস্তেজ হয়ে আসে তার। জ্ঞান হারিয়ে ফেলে মেয়েটা। ফ্লোরের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে সীমার নিথর দেহ। সীমার কোনো সারা শব্দ না পেয়ে অবশেষে থেমে যায় ইস্তিয়াক। হাতের বেলটা অবহেলায় ফ্লোরে ছুঁড়ে মারে সে। হাঁপাতে হাঁপাতে নিজের শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। শরীর থেকে ঘামে ভেজা শার্টটা খুলে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরছে তার। চোখগুলো এখনও মরিচের মতো লাল হয়ে আছে। ভেতরে হিংস্রতায় আগুন যেন পুরোপুরি নিভেনি। এদিকে কনকনে ঠান্ডা মেঝেতে নিথর দেহে পড়ে রইল সীমা। রক্তাক্ত শাড়িটা ফ্লোরে লেপটে আছে, অথচ এই পাষাণ ইস্তিয়াক একটা বারের জন্য খোঁজ নিল না মেয়েটা আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে। এই ঘরে একদিকে পড়ে রইল নিষ্পাপ একটা প্রাণ, আর অন্যদিকে ঘুমিয়ে রইল এক নরপশু। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে নিজের তেতে ওঠা শরীরটা একটু ঠান্ডা করে নেয় ইস্তিয়াক। তারপর ধরপড় করে উঠে তোয়ালেটে কাঁধে ফেলে সোজা ওয়াশরুমে চলে যায়। দীর্ঘ 20 মিনিটের একটা ঠান্ডা শাওয়ার নিয়ে যখন সে রুমে ফিরে আসে, দেখে সীমা ঠিক আগের জায়গায় নিথর হয়ে পড়ে আছে। দৃশ্যটা দেখে এবার ইস্তিয়াকের বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। মনে মনে কু ডেকে ওঠে, মরে গেল নাকি মেয়েটা?
পা বাড়িয়ে অতি সাবধানে এগিয়ে আসে সীমার কাছে। নিচু হয়ে ওর নাকের কাছে থেকে নিঃশ্বাস চেক করে। না, বুকটা ওঠানামা করছে, শ্বাস চলছে। শ্বাস চলছে দেখে ইস্তিয়াকের ভেতরে ভয়টা নিমিষেই উবে যায়। সেখানে আবার ভর করে চড়া রাগ। মনে মনে ভাবে, নিঃশ্বাস যদি চলছেই, তবে এভাবে মরার মতো শুয়ে থাকার মানে কি? রাগটা সামলাতে না পেরে ইস্তিয়াক হন হন করে ওয়াশরুমে যায়। মগ ভর্তি কনকনে ঠান্ডা পানি এনে সজোরে ছুঁড়ে মারে সীমার মুখের ওপরে। পানি ঝাপটা লাগতেই রক্তাক্ত সীমা পিটপিট করে ধীরে ধীরে চোখ খোলে। তীব্র যন্ত্রণায় চারিপাশটা তার ঝাপসা লাগছে। সেই ঝাপসা চোখেই সে সামনে দাঁড়িয়ে থাকা জল্লাদ ইস্তিয়াকের অবয়বের দিকে তাকায়। ওকে চোখ খুলতে দেখে ইস্তিয়াক কড়া সরে বলল, এখানে মরার মতো নাটক করে শুয়ে না থাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। বলে ইস্তিয়াক আলমারি থেকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার বের করে পরে নেয়। তারপর সীমার দিকে আরও এক পলক না তাকে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। সীমা ফ্লোরে হাত দিয়ে ভর দিয়ে অনেক কষ্টে কামড়ে ধরে নিজের শরীরটাকে টেনে তোলে। ফ্লোর থেকে সোজা উঠে দাঁড়াতেই পিঠের আর হাতের চামড়া চিড়ে যাওয়ার ক্ষতগুলো তকতকিয়ে উঠেছে। প্রচণ্ড ব্যথায় বুক ফেটে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু এই নরপশুর সামনে সে নিজের দুর্বলতা দেখাবে না। সে দেওয়ালে ভর দিয়ে অনেক কষ্টে কুড়িয়ে কুড়িয়ে হেঁটে রুমের আলগোয়া বেলকনিতে এসে ধপ করে বসে পড়ে। অন্ধকার আকাশের নিচে একা বসে অবশেষে দুই হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে দেয় মেয়েটা। কাঁদতে কাঁদতে বেলকনির ওই ঠান্ডা মেঝেতেই কখন যে ঘুমিয়ে পড়েছে সীমা সে নিজেও জানে না। সকালে তার ঘুমটা ভেঙে দরজায় অনবরত কড়া নাড়ায় আওয়াজে আর ইসরাতের চড়া গলায় ডাকে। ইসরাত হচ্ছে ইস্তেহাকের ছোট বোন আর সীমার একদম নিজের ক্লাসমেট। সীমা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ইসরাতও একই ব্যাচের স্টুডেন্ট। দরজার আওয়াজে ধরপড় করে অনেক কষ্টে উঠে দাঁড়ায় সীমা। সারা শরীরে তীব্র কামড়া নিয়ে এসে তার ব্যথায় শাড়ি ভাজে ভাজে জমাট ব্যথা রক্তের কালচে ছাপ। সে কুড়িয়ে কুড়িয়ে রুমের ভেতরে এসে দেখে ইস্তিয়াক চার হাত পা বিছিয়ে বিছানায় একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এসে ঠান্ডা বাতাসে তার মাথায় চুলগুলো আলতা করে উঠছে। মুখটা দেখতে এত নিষ্পাপ লাগছে যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। অথচ এই লোকটাই কাল রাতেই তাকে কতটা পাষাণের মতো আঘাত করলো ভাবতে সীমার বুকটা তীব্র অভিমানে ভারী হয়ে আসে। নিজেকে কোনো মতো সামলে নিয়ে বন্ধ দরজার ওপাশে আসতেই ইসরাত ওপাশ থেকে আবার বলল, এই সীমা শুনছিস? দরজা খোল, মা তোকে নিচে ডাকছেন। সীমা দরজার ওপাশ থেকে গলার স্বরটা স্বাভাবিক করার চেষ্টা করে আস্তে করে বলল, ইসরাত তুই নিচে চলে যা, আর ভুপিকে বল আমি ফ্রেশ হয়ে আসছি। ইসরাত তার দাঁড়িয়ে থাকে না, ওপাশ থেকে বলল, ঠিক আছে তাড়াতাড়ি আয় কিন্তু। ইসরাত চলে যেতেই সীমা আলমারি থেকে তাড়াতাড়ি একটা সাধারণ থ্রি-পিস বের করে সোজা ওয়াশরুমে চলে যায়। কারণ সমাজের নিয়ম অনুযায়ী বিয়ের পরের দিন সকালে নতুন বউদের গোসল করতে হয়, না করলে চারিপাশের মানুষজন বাঁকা চোখে তাকায়, নানা রকম খারাপ নজরে দেখে। যদিও তাদের মধ্যে বাসরাতের এই পবিত্র সম্পর্কে ছোঁয়াটুকুও লাগেনি, তবুও বাহিরের সমাজ তো আর সেটা দেখতে আসবে না। মানুষ দিলকে তাল বানাতে সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। সে ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি গোসল করে নেয়। থ্রি-পিসটা পরে ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ইস্তিয়াকও তখনও বিছানায় ওগরে ঘুমাচ্ছে। সীমার ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায়। হাত দিয়ে নিজের ভেতরে অস্থিরতা ঢাকতে গিয়ে ভেজা চুলেও একটু জোরে ঝাঁকি দেয় সে। আর ঠিক তখনই সেই ভেতরে ভেজা চুলগুলো ফোটা ফোটা ঠান্ডা পানি ছিটকে গিয়ে সোজা ঘুমন্ত ইস্তিয়াকের মুখের উপরে পড়ে। ঠান্ডা পানি সেই মৃদু অনুভূতি হতেই ইস্তিয়াকের ঘুমন্ত ভ্রুদুটো হালকা কুঁচকে আসে। একই সাথে সীমার শরীর থেকে ভেসে আসা গোসলের করা ও সুমিষ্টি শ্যাম্পুর ঘ্রাণে মুহূর্তের মাঝে তার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই সামনে সীমাকে ভেজা চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ইস্তিয়াক ধরপড় করে বিছানায় উঠে বসল। কাল রাতের সেই রাগটা যেন আবার নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। সে রাগে তাতে দাঁত চেপে কড়া সরে বলল, নির্লজ্জ মেয়ে একটা, এই তুই সকাল সকাল গোসল করেছিস কেন? কাল রাতে কি আমি তোকে ছুঁয়েছি যে গোসল করে বাড়ির মানুষকে দেখাতে চাস যে কাল রাতে তোকে আমি ছুঁয়েছি? ঘুমের করে আচমকা ইস্তিয়াকের এমন কর্কশ কণ্ঠস্বরে চমকে ওঠে সীমা। সে ঝড়ের বেগে পেছনে ফিরে তাকায়। বিছানায় বসে থাকা ইস্তিয়াককে রাগী আর হিংস্র মূর্তি চেহারায় চোখের সামনে দেখা মাত্রই ভয়ে পুরো শরীর কেঁপে ওঠে তার। হাতের ভেজা তেওয়ালেটা আঙ্গুলের মুঠোয় শক্ত করে খামচে ধরে সে কোনো মতে মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলল, আসলে ফুপি বলেছিল সকাল সকাল গোসল সেরে নিতে, তাই করেছি। ইস্তিয়াক বিছানা থেকে নেমে সীমার দিকে দুপা এগিয়ে আসে। ওর মুখোমুখি দাঁড়িয়ে উপহাসের সুরে বলল, মা এই জন্যই বলেছে, কারণ মা ভেবেছে আমি তোকে ছুবো, কিন্তু আমি কি তোকে ছুঁয়েছি? অপমানে আর লজ্জায় মাথাটা আরও নিচু হয়ে যায় সীমার। সে চোখের জল লুকিয়ে এভাবেই নাসূচক মাথা নাড়ায়। সীমার নীরবতা দেখে ইস্তিয়াকও আরও তেতে ওঠে। গলার স্বর কিছুটা নামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে কেন গোসল করেছিস তুই? তার উপরে ভেজা চুলের পানি আমার মুখে দিচ্ছিস? কাল কেন সারা রাত ভোরে তোকে খুব আদর করেছি, আর এখন সকাল সকাল গোসল সেরে ভেজা চুলে পানি দিয়ে আমাকে সেই জানান দিচ্ছিস? এমন নোংরা আর তীক্ষ্ণ কথায় লজ্জায় আর তীব্র কষ্টে লাল হয়ে ওঠে সীমার মুখ।
নিজের বাসর ঘরে পরের সকালে স্বামীর মুখ থেকে এমন অপবাদ শুনতে হবে তা সে কল্পনাও করেনি। ইস্তিয়াকের দিকে তাকিয়ে প্রতিবাদ করার মতো বিন্দুমাত্র সাহস যে তার মনে খুঁজে পায় না। সীমাকে চুপ থাকতে দেখে ইস্তিয়াক আঙুল উঁচিয়ে পুনরায় গলা গড়ায় হুমকি দিয়ে বলল, নেক্সট টাইম যদি আবারও কখনো দেখেছি তোকে সকাল সকাল এভাবে গোসল করতে, তাহলে সেই দিন আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মাথায় গেঁথে রাখিস। সকাল 9টা, আনন্দমোহন কলেজ। ক্লাসরুমের চেনা চৌকাটে পা রাখলো রূপা আর বৃষ্টি। টেবিলে বই খাতা রেখে স্বাভাবিক মতো 4 বান্ধবী মিলে জমিয়ে বসলো আড্ডায়। চারিপাশে হইচই মাঝে বৃষ্টি কাল রাতের সেই রুদ্ধশ্বাস কাণ্ড, আকাশের সাথে তার তুমুল যুদ্ধ, আর রূপার হাতে বাঁধনের ল্যাপটপ ভাঙার কাহিনী এক নাগারে পুরো খুলে পড়ল। আকাশ আর বৃষ্টির এই অদ্ভুত লড়াইয়ের গল্প শুনে কেয়া আর নাদিয়া হাসতে হাসতে একদম ব্রেঞ্চে গড়িয়ে পড়েছে। বান্ধবীদের অমন আনাবিল হাসি দেখে বৃষ্টির গা জ্বলে গেল। রাগে ফুসতে ফুসতে মুখটা ঝামটা দিয়ে উঠল। অমন দাঁত গেলেই হাসবি না তো, মুখ একদম ভেঙে দেব। নাদিয়া কোনো মতে নিজের হাসিটা চেপে ধরল। ফুসফুসে ভরে লম্বা একটা শ্বাস টেনে একটু ধাতস্থ হয়ে তাকালো বৃষ্টির দিকে। তারপর বেশ অবাক হয়ে প্রশ্ন করলো, সিরিয়াসলি ভাই, তুই ক্লাসের স্যারের সাথে এমন আচরণ করিস? এটা ভাবা যায়? তাও আবার আকাশ স্যার, যাকে কলেজের প্রতিটা স্টুডেন্ট জমের মতো ভয় পায়। সবার এই অবিরাম হইচই আর হাসাহাসির মাঝে রূপা একদম নিথর চুপচাপ বসে আছে। বুকের ভেতরে একটা চাপা দহন আর মাথায় ঘুরছে অন্য একটা দুশ্চিন্তার মেঘ। কিভাবে সে বাঁধনকে ল্যাপটপ কিনে দেবে? এতগুলো টাকা এই মুহূর্তে কোথায় পাবে সে? ওকে ওভাবে গম্ভীর হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কেয়া আলতো করে রূপার কাজ ছিল আলতো ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রূপা তোর? চোখে মুখে এত কিসের টেনশন? রূপা বান্ধবীদের সামনে নিজের ভেতরে ঝড়টা লুকাতে চাইল। মৃদু মাথা নেড়ে নাসূচক ইশারা করলো শুধু, কিন্তু পাশে বসে থাকা বাচাল বৃষ্টি আর নিজের মুখটা চেপে রাখতে পারল না। কাল রাতের সব কথা এক ঝটকায় সবার সামনে ফাঁস করে দিয়ে ফোন কাটলো। আরে বান্ধবী, বাঁধন ভাইয়ের ল্যাপটপ ভেঙে ফেলার দায়ে ওনাকে এখন নিজের পকেটের টাকা দিয়ে নতুন ল্যাপটপ কিনে দিতে চাইছে। কথাটা শুনে নাদিয়া পুরো আকাশ থেকে পড়লো। চোখে একরাশ অবিশ্বাস নিয়ে জেরা করার ভঙ্গিতে জানতে চাইলো, বলিস কি, এতগুলো টাকা তুই কোথায় পাবি? আমরা সবাই মিলে যদি নিজেদের হাত খরচ বাঁচিয়েও তোকে দিই, তাও বড়জোর 20,000 টাকা উঠবে। আর বাকিগুলো কই পাবি? এতগুলো টাকা কি আঙ্কেলের কাছে চাইতে পারবি? রূপা এবার বান্ধবীদের দিকে তাকালো। চোখে মুখে তখন এক বুঝ জেদ আর ঝরন্ত আত্মসম্মানের তীব্র আভা। কোনো দ্বিধা না রেখে নিজের শেষ সিদ্ধান্তটা তীর্থকলায় জানিয়ে দিল, ধর, আমি তোদের বা অন্য কারো টাকা দিয়ে ভাইয়াকে ল্যাপটপ ফেরত দিতে চাইছি না। যা করার নিজের উপার্জনের টাকা দিয়েই করব। তাছাড়া উনি কাল আমার মুখের উপরে স্পষ্ট বলেছেন যে আমার নাকি কোনো যোগ্যতাই নেই, তাই আমিও ওনাকে নতুন ল্যাপটপ কিনে বুক ফুলিয়ে দেখিয়ে দেব আমরা মেয়েরা চাইলে সব যোগ্যতা অর্জন করতে পারি। কেয়া বেশ চিন্তিত মুখে বলল, তাহলে এখন কি করার চাই? এতগুলো টাকা কোথায় পাবি তুই? নাদিয়া হুট করে উত্তেজিত হয়ে বলল, পাইছি, তুই কি কাজ করবি? একটা কাজ আছে। আশার আলো জেগে উঠল রূপার চোখে। চট করে সোজা হয়ে বসে বলল, বল কী কাজ? নাদিয়া একটু গুছিয়ে নিয়ে বলল, আমার মামার কেকের কোম্পানি, তার অধীনে অনেকগুলো আলাদা দোকান আছে। মামা কিছুদিন ধরেই কেক ডেলিভারির জন্য লোক খুঁজছে, তুই চাইলে সেখানে কাজ করতে পারিস। রূপা কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে রইল। তারপর নাদিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল, স্যালারি কত? নাদিয়া একটু আমতা করে বলল, বেশি নয়, মাত্র 20,000। কথাটা শুনে রূপার মনটা একদম দমে গেল। সে তো বাদনকে স্পষ্ট বলে এসেছে যে 1 সপ্তাহের মধ্যে ল্যাপটপ ফেরত দিয়ে দেবে। এখন স্যালারি তো পাওয়া যায় মাস শেষে, আর এভাবে মাস শেষে 20,000 টাকা জমিয়ে ল্যাপটপের দাম শোধ করতে গেলে তো কয়েক মাস কেটে যাবে। সেই চিন্তিত গলায় বলল, কিন্তু আমি যে বলছি 1 সপ্তাহের মধ্যে ফেরত দেব, এখন কি হবে? নাদিয়া রূপার কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলল, 1 সপ্তাহ? আচ্ছা, আমি মামাকে বলে দেখব টাকাটা অগ্রিম দিতে পারে কিনা। রূপা আবেগ সামলাতে না পেরে নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। চোখে একরাশ কৃতজ্ঞতা নিয়ে ছলছল গলায় বলল, থ্যাংক ইউ দোস্ত, তুই যে এই বিপদে কতটা বড় উপকার করলি তা তোকে বলে বোঝাতে পারবো না। নাদিরা আলতো করে রূপার পিঠ চাপড়ে দিল। বান্ধবীদের এই আবেগ দেখে বেশ সহজ আর আপন সুরে বলল, আরে ধুর পাগলি, বান্ধবীর জন্য এতটুকু তো করাই যায়, এই জন্য আমার থ্যাংক ইউ কিসের? আমি আজকে মামার সাথে কথা বলে কাল তোকে সব ফাইল জানিয়ে দেব। নাদিয়ার কোল থেকে সরে রূপা এবার সোজা হয়ে বসলো। চোখে মুখে তখন এক অন্যরকম জেদ আর মরিয়া ভাব। কিছুক্ষণ ভেবে একটু ইতস্তত করে আবার বলল, আচ্ছা, আর কোনো কাজ নেই রে? মানে বলেছিলাম কি, একসাথে যদি দুটো কাজ করা যেত তাহলে টাকাটা একটু তাড়াতাড়ি উঠত। বৃষ্টি এতক্ষণ সবার কথা মন দিয়ে শুনেছিল। এবার রূপার দিকে তাকিয়ে চট করে একটা বুদ্ধি দিয়ে বলল, একটা দারুণ আইডিয়া আছে। শাকিন ভাইয়ের দোকানে ফুল বিক্রি করার কাজটা হলে কেমন হবে বলতো? কেক ডেলিভারির চাপ তো সবসময় থাকবে না। যখন তুই ফ্রি থাকবি তখনই শাকিন ভাইয়ার দোকানে বসে ফুল বিক্রি করবি। ওখান থেকে মাসে যদি 5-6 হাজার টাকাও আসে, এই সংকটের সময়েই সেটাই বা কম কি?
বৃষ্টির মুখে কথাটা শুনে রূপা খুশিতে চিৎকার করে উঠল। সাকিন ভাইয়ের কথা তো রূপার মাথা থেকে পুরোই কেটে গিয়েছিল। সাকিন হচ্ছে বান্ধবীদের পুরো ফ্রেন্ড সার্কেলের বড় ভাই। বাজারে ওইদিকেই সাকিন ভাইয়ের দুটো দোকান আছে, একটা কসমেটিক্সের আর অন্যটা সুভাষ ছড়ানো ফুলের। রূপারা মাঝের মধ্যেই দল বেঁধে দোকানে কসমেটিক্স আর ফুলের জিনিসপত্র কিনতে যেত। আর সেই কেনাকাটা ও আসা যাওয়ার সূত্র ধরেই সাকিন ভাইয়ের সাথে বান্ধবীদের ভাই বোনের মতো একটা সুন্দর আর মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে। সবাই সাকিন ভাইকে ভীষণ শ্রদ্ধা করে এবং আপনভাবে বড় ভাই বলে ডাকে। 9/5/2026 মঙ্গলবার। দেখতে দেখতে কেটে গিয়েছে 4টি দিন। এই 4 দিনে রূপার জীবনটা যেন পুরোপুরি বদলে গিয়েছে। সকাল থেকে শুরু হয় কলেজ দিয়ে, আর দিন শেষে কেক ডেলিভারি আর ফুল বিক্রির ক্লান্তিতে। ফাঁকা সময় পেলে সে সাকিন ভাইয়ের দোকানে বসে ফুল বিক্রি করে, আর সবসময় ছুটে যায় কেকের ডেলিভারির কাজে। শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার চেয়েও বেশি ক্লান্ত হয়ে পড়ে মনটা, কারণ যতই কাজ করুক তার কাঙ্ক্ষিত লক্ষ্যটা এখনও অনেক দূরে। নাদিয়ার মামা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অগ্রিম কোনো টাকা দেওয়া হবে না, আগে কাজ তারপর পারিশ্রমিক। বাধ্য হয়ে রূপাই এই শর্ত মেনে নিয়েছে। সাকিন ভাইয়ের কাছ থেকে অগ্রিম 50,000 টাকা জোগাড় করতে পেরেছে ঠিকই, কিন্তু এখনও আরও 1,10,000 টাকা প্রয়োজন। সেই টাকার কথা মনে পড়লেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। বারবার হিসাব মেলায়, বারবার ভাবে, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। তার উপরে প্রতিদিন কলেজে মিথ্যা বলতে হচ্ছে। আকাশের ক্লাসটুকু করে কখনো শরীর খারাপের অজুহাত, কখনো মায়ের অসুস্থতা বলে ছুটি নিয়ে চলে আসে কাজে। প্রথম প্রথম ব্যাপারটা সহজ মনে হলেও এখন প্রতিদিন একটা অপরাধবোধ বুকের ভেতরে কুরে কুরে খায় তাকে। কিন্তু উপায় কি? সময়ের সঙ্গে যুদ্ধ করা মানুষের কাছে অনেক সময় সত্য বলার সুযোগও থাকে না। সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো এই 4 দিনে বাঁধনের সাথেও তার একটা বারের জন্য দেখা হয়নি। বাঁধন এখন নিয়মিত সুপার কার্যালয়ে যাওয়া আসা করে, খুব সকালে বেরিয়ে যায় আর রাত গভীর করে বাড়ি ফিরে। রূপাও সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই বাড়িতে থেকেও যেন তার 2 ভিন্ন পৃথিবীর মানুষ হয়ে গিয়েছে। রূপা জানেও না এই কয়েকদিনে বাঁধন কেমন আছে, আর বাঁধনও জানে না রূপা প্রতিদিন নিজের শব্দ আর প্রয়োজনের মাঝখানে দাঁড়িয়ে কতটা লড়াই করে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও আকাশের ক্লাস শেষ করে বৃষ্টির সাহায্যে ছুটি নিয়ে রূপা দ্রুত ছুটল কেক ডেলিভারির দোকানে। দোকানে পা রাখতেই গতি থমকে গেল। সামনে দাঁড়িয়ে আনসার শেখ, দোকানের মালিক, নাদিয়ার মামা। মুখে বিরক্তি, তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, প্রতিদিন এভাবেই খেয়াল কষে মতো দেরি করে আসার মানে কি? দোকান কি বাপের বাড়ি? যখন মন চাইলেও নবাব জাতির মতো পা বাড়িয়ে চলে এলে। লজ্জায় মাথায় নিচু করে ফেলল রূপা। এই 4 দিনে খুব ভালো করে বোঝা গিয়েছে আনসার শেখ বড় কঠিন দাচের মানুষ। কাজের জায়গায় ফাঁকিবাজি একদম বরদাস্ত করবেন না। নিজের কান্না চেপে শান্ত জড়সড় গলায় জবাব এলো, সরি স্যার, আসলে কলেজে একটা জরুরি ক্লাস শেষ করে বাস ধরে আসতে হয়তো, তাই মাঝে মাঝে দেরি হয়ে যায়। সন্দেহান চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আনসার শেখ, তারপর চড়া গলায় প্রশ্ন করলেন, কলেজে পড়ো? সম্মানজনক ভবিষ্যৎ আছে, তাহলে এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে রোদে রোদে ঘুরে কেক ডেলিভারির মতো এই খাটুর কাজ করছো কেন? দরকারটা কি? বুকটা ধক করে উঠল রূপার। গোপন সত্য ফাঁস হয়ে যাবার ভয়। কিছু উত্তর চিৎকার দিয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু বর্তমান পরিস্থিতির সেই অনুমতি দেয় না। মুহূর্তখানিক চুপ থেকে আত্মসম্মান বাঁচিয়ে ধরা গলায় রূপা উচ্চারণ করল, স্যার প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি নিজের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে এখানে কোনো কথা বলতেই চাইছি না। মুখের চামড়া শক্ত হয়ে এলো আনসার শেখের। আর কোনো প্রশ্ন করলেন না, তাচ্ছিল্যের সুরে সংক্ষেপে উত্তর দিলেন, ঠিক আছে, পার্সোনাল কথা ঘরেই থাক। এখন আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি পোশাক বদলে রেডি হয়ে যাও। একটা স্পেশাল কেকের বড় অর্ডার এসেছে, পার্সেলটা নিয়ে এক্ষুনি বের হতে হবে। মাথা নেড়ে ভেতরের রুমের দিকে পা বাড়ালো রূপা। 4 দিন তো কেটেই গেল, হাতে সময় আছে আর মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যেই বাকি 1,10,000 টাকা পাহাড় টপকাতেই হবে। তবুও থমকে যাওয়া যাবে না। কিছু যুদ্ধ এমন হয় যেখানে ক্লান্ত হয়ে ভেঙে পড়ার অধিকার থাকলেও থমকে দাঁড়িয়ে থাকার কোনো অধিকার থাকে না। অন্যদিকে বৃষ্টি আজও আগের মতো কলেজ ফাঁকি দিয়ে সাকিন ভাইয়ের দোকানে গিয়ে পা বাড়ালো। উদ্দেশ্য একটাই, রূপার হয়ে ফুল বিক্রি করা। কারণ রূপা সবসময় দোকানে থাকতে পারে না। রূপার মূল কাজ কেক ডেলিভারি। দিনের বেশিরভাগ সময় রূপাকে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াতে হয়। তাই ফুলের দোকানে রূপা থেকে কিছু অল্প সময়ের জন্য সে আর অল্প সময়ের ভিত্তিতেই রূপার স্যালারি ধরা হয়েছিল মাত্র 3,000 টাকা। কিন্তু সময়ের সাথে সাথে সেই অল্প সময়টা যেন নীরবে বদলে গিয়েছে দায়িত্বে। কারণ রূপা না থাকলেও দোকানের কাজ থেমে থাকে না, আর সেই শূন্য জায়গাটাও নিঃশব্দে ভরে দিয়েছে বৃষ্টি। প্রতিদিন সকাল থেকে দুপুর, আবার দুপুর থেকে বিকাল বৃষ্টির রূপার হয়ে পুরো দোকান সামলায়, ফুল সাজায়, ক্রেতাদের সাথে কথা বলে, আর একা হাতে গুছিয়ে রাখে পুরো কাজের ভার। বৃষ্টির এই নিঃশব্দে পরিশ্রমে ধীরে ধীরে স্যালারিটা বেড়ে 6,000-এ পৌঁছে গিয়েছে। যদিও এসব কোনো কিছুই রূপা জানে না, আর জানলে রূপা কোনোভাবেই এটা মেনে নিত না। এটা বৃষ্টি খুব ভালো করেই জানতো। দোকানে পৌঁছে ধীরে ধীরে ভেতরে ঢুকে সাকিন ভাইয়ের দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, আসসালামু আলাইকুম সাকিন ভাইয়া, কেমন আছেন? মুখে একটা চিরচেনা সাকিনের হাসি ফুটিয়ে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ রে বোন, ভালো আছি। তা তোমার খবর কি? নরম আর বিনয়ী গলায় জবাব এলো,
বৃষ্টির। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আজ আসতে একটু বেশি দেরি হয়ে গেল, আসলে কলেজ থেকে সব গুছিয়ে আসতে হয় তো তাই। স্বাভাবিক আর আপন ভঙ্গিতেই সাকিন বলল, আরে না না, এটা কোনো ব্যাপার না। তোমার যখন সুবিধা হয় এখানে তখনই আসবে, একদম চিন্তা করবে না। বুকের ভেতর থেকে স্বস্তির একটা হালকা নিঃশ্বাস বের হলো। তারপর চারপাশটা দেখে নিয়ে ধীরে ধীরে মুখের উপরে মাস্কটা টেনে ভালো করে পরে নিল বৃষ্টি। কাপড়ের ওই মাস্কটাই এখন নীরবে পরিচয়, সবচেয়ে বড় আড়ালে আর সুখা কবচ। কলেজে চেনা কেউ এসে ফুল বিক্রেতা হিসেবে চিনে ফেলবে, সেটা কিছুতেই চাইছে না। এই ছোট মাস্কের আড়ালে কত বড় একটা নীরব লড়াই প্রতিদিন একা হাতে হাসি মুখে বহন করে যাচ্ছে, কেউ যেন না জানে। কাউন্টারের পাশে গিয়ে দাঁড়ালো বৃষ্টি, একদম নিঃশব্দে নতুন আসা তাজা ফুলগুলো গুছিয়ে বালতিতে সাজাতে শুরু করলো। একটার পর একটা গোলাপ আর রজনীগন্ধা যেন বৃষ্টির মায়াবী আঙ্গুলের ছোঁয়ায় আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে। সুবাসিত ফুলগুলোর ভেতরে যেন লুকিয়ে আছে রূপার না বলা তীব্র ক্লান্তি, বৃষ্টির না বলা বিশাল দায়িত্ব, আর দুজনের এক অজানা ভালোবাসার নীরব ডানা মেলার গল্প। হঠাৎ করে আকাশ থেকে কোত্থেকে এসে ফুলের দোকানের সামনে বাইক থামালো। বাইকটার ইঞ্জিনটা গরম হয়ে ধোঁয়া ছড়াচ্ছে। সে পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে কানে তুলল। হুট করে আকাশকে দোকানের সামনে থেকে বৃষ্টি যেন এক লম্হায় চমকে গেল। দ্রুত মুখ ঘুরিয়ে অন্যদিকে দাঁড়িয়ে পড়ল, যেন তাকে চিনতে না পারে। বুকের ভেতরে তখন ভয়ের তীব্র ঝড়। একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সর্বনাশ, এই হিটলার লোকটা এখানে এই সময় কি করছে? আমাকে দেখে ফেলেনি তো? রুদ্ধশ্বাস ভাবনার মাঝে বাইকের ওপর থেকে ভেসে এলো আকাশের গভীর আর চেনা কণ্ঠস্বর, এক্সকিউজ মি আপু, একটু শুনবেন? আকাশের ডাকে যেন আরও বড়সড় একটা ধাক্কা খেলো। বুকের ভেতরটা ড্রামের মতো ধকধক করে উঠলেও কোনো মতো কাম্পন সামলাতে নিল বৃষ্টি। শক্ত করে ঢোক গিলে গলাটা যথাসম্ভব বদলে ধীরে ধীরে কিন্তু পেছন না ফিরে তাকিয়ে জবাব দিল, জি বলুন স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি ফুল লাগবে? আকাশের দুই পুরো মুহূর্তের মধ্যেই কুচকে এক হয়ে গেল। কাস্টমারদের সাথে কথা বলায় এই কণ্ঠটা শোনা মাত্রই ভেতরে গোয়েন্দা মনটাই অদ্ভুত খটকা। এই কণ্ঠস্বরটা বড় চেনা চেনা লাগছে, খুব কাছের মানুষের কোনো বহুদিনের অতি পরিচিত কোনো ছায়া। বাইকের ওপরে বসেই দোকানের ভিতরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে প্রশ্ন ছুড়ল আকাশ, আপু, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি আর আপনি ওভাবে উল্টো দিকে দেওয়াল ঘেঁষে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কাঁপতে থাকা হাত দুটোই শক্ত করে চেপে ধরল বৃষ্টি। ধরা পড়ে যাওয়ার এক চরম ভয় যেন গলায় এসে আটকে গিয়েছে। কথা বের হতেই চাইছে না। কোনো রকমের কণ্ঠের কাম্পনি আড়াল করে বলল, না না স্যার, কোনো সমস্যা নেই, এমনি ফুলগুলো গুছাচ্ছিলাম তো তাই। আকাশের গলার আওয়াজটা এবার আরও কড়া শোনালো, যেন বাইকের উপরে বসে আরেকটু সামনের দিকে ঝুঁকে এসেছে। আকাশ বলল, তো আপনি ওইভাবে দাঁড়িয়ে আছেন কেন? সামনের দিকে করেন। কথাটা বলতেই ভেতরের রাগটা যেন একদম চিৎকার করে মাথা চারা দিয়ে উঠল বৃষ্টির। মনে মনে এক কাদা যা চালো কালে উঠল। ঘুরতে কেন হবে শুনি? মেয়ে মানুষ দেখার জন্য? এতই যেহেতু শখ, এত যেহেতু ইচ্ছে, তাহলে এই দোকানে কি সোজা গাঙ্গিয়ানা পার গিয়ে দেখে আসুক না কেন? ওখানে তো মেয়েদের অভাব নেই, কিন্তু এই জ্বলন্ত রাগটা বাইরে প্রকাশ করার কোনো ইচ্ছে নেই তার। এখন একটু রাগ দেখাতে গেলেই গলার আসল স্বরটা বেরিয়ে আসবে, আর ওই হিটলার স্যার এক সেকেন্ডও চিনে ফেলবে। কলেজের বাকি মেয়েরা যেভাবে রাস্তায় ধারে দোকানে ফুল বিক্রি করে দেখলে কী যে পরিমাণ কেলেঙ্কারি হয়ে যায়, সেই চিন্তাতেই বৃষ্টির পিঠের চামড়া ঠান্ডা হয়ে গেল। তার এই রুদ্ধশ্বাসে ভাবনার মাঝে আকাশ আবারও অধৈর্য গলায় তাগতা দিল। কাস্টমারের মুখ থেকে কথা ঘুরিয়ে বলাটা অভদ্রতা, এদিকে ঘুরুন। বৃষ্টি এবার পড়ল মহাবিপদে। এখন উপায় কি? এই লোকটার চোখে তো আর সাধারণ চোখ নয়, একদম হাই পাওয়ারওয়ালা চশমার মতো তীক্ষ্ণ। এই চোখে চোখ পড়লে নিশ্চিত চিনে ফেলবে। এখন কি করা যায় ভাবতে ভাবতেই হুট করেই মগজে একটা দুধর্ষ বুদ্ধি খেলে গেল। চট করে গলাটা যথাসম্ভব মোটা আর অদ্ভুত বানিয়ে বৃষ্টি বলল, আপনি একটু দাঁড়ান স্যার, আমি একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি। বলে বৃষ্টি এক দৌড়ে দোকানের পেছনে অন্ধকারে ঘরটায় ঘুরে গেল। বাইকের উপরে বসে আকাশ বিরক্তির একশেষ হয়ে দুই ভ্রু কুচকে ফেলল। মানে অদ্ভুত তো, মেয়েটা কাস্টমারের সামনে দাঁড় করিয়ে রেখে এভাবে হুট করে ভিতরে চলে গেল কেন? চরম বিরক্তি মুখে বাইকের উপরেই বসে রইল সে। এইদিকে ঘরের ভেতরে ঢুকে বৃষ্টি তো তখন হন্য হয়ে পথ খুঁজছে। হুট করে চোখে পড়ল সাকিন ভাইয়ার বোনদের ফেলে যাওয়া একটা সস্তা মেকআপ বক্সের ওপরে। আর যায় কোথায়? সময় নষ্ট না করে বৃষ্টি চটপট আঙ্গুলে তুলে এক গাদা সাদা মেকআপ বক্স আর পাউডার পেস্ট নিয়ে চোখের কোনায় আর চেহারায় চারিপাশে একদম ভুতুরে স্টাইলে লেপটে দিল, যাতে সহজে আসল চোখ দুটো ধরাই না যায়। তারপর গায়ের ওড়নাটা মাথায় টেনে একদম লম্বা করে ঘোমটার মতো করে পেঁচিয়ে নিল। সবশেষে আয়নায় নিজের সেই বোধককিমার মতো চেহারাটা দেখে তাকিয়ে বৃষ্টি নিজে হেসে আর চাপিয়ে রাখতে পারল না। নিজের মুখে হাত চাপা দিয়ে ফিসফিস করে হেসে উঠল।
হি হি হি, মিস্টার আকাশ রহমান, দেখি এবার আমাকে চিনে কিভাবে। হা হা হা, একদম চুলকানি মেখা ভূতের মতো লাগছে। আসো এবার, যত পারো চোখ বড় বড় করে তাকাও। বৃষ্টি বাইরে এসে দেখে আকাশ বিরক্ত হয়ে বাইকের উপরে বসে আছে। খুব সাবধানে দোকানের কাউন্টারের মাঝে গিয়ে দাঁড়ালো সে। আকাশ চোখ তুলে তাকালো। বৃষ্টির চোখে মুখে ওভাবে গাঢ় সাদা মেকআপের লেপটা লেপটি দেখে মুহূর্তের মধ্যে আকাশ নাক কুঁচকে গেল। মনে হলো যেন আস্ত একটা ময়দানে বস্তার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ টিবুকে তাকিয়ে তাচ্ছিলের সুরে বলল, এই জন্যই তো বলি বাজারে আজকাল ময়দা পাওয়া যায় না কেন, সব তো দেখি এই দোকানেই এনে মজুত করা হয়েছে। কথাটা শুনে বৃষ্টি পুরো কুঁচকে আসলো। ভেতর থেকে রাগ চরমর করে বাড়লেও গলাটা মোটা আর বিকৃত করে বৃষ্টি বলল, কিছু বললেন স্যার? আকাশ নাসূচক মাথা নাড়ল, তবে চোখ সরালো না। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ আর গভীর নজরে তাকিয়ে রইল বৃষ্টির দিকে, যেন এই ভূতকিমার সাজার আড়ালে আসল রূপটা পড়ার চেষ্টা করেছে। এরপর হুট করে আকাশের ঠোঁটে কোণে একটা বাঁকা রহস্যময় হাসি ফুটে উঠল। বাইকের হাতলে এক হাত রেখে আকাশ বেশ রসিয়ে রসিয়ে বলল, আপনি না অনেক সুন্দর, প্রেম করবেন আমার সাথে? কথাটা শুনে বৃষ্টি পুরো ভিমড়ি খাওয়ার জোগাড়। এই হিটলার স্যার তো বড় ফ্ল্যাটে। রাগে ক্ষোভে আর অপমানে বৃষ্টির ইচ্ছে করলো হাতের ফুলের তোড়াটা দিয়ে আকাশের মাথায় সজোরে একটা বাড়ি মারতে। থানায় রিমান্ডে কাল বাধা হয়েছে মারুফ হোসেনকে। কাল তাকে অনেক বাধ্য করে দেশে ফিরিয়ে আনা হয়েছে, আর পুলিশ অ্যাকশন নিয়ে ধরে রিমান্ডে ঢুকিয়ে সোজা 4 হাত পা বেঁধে রেখেছে। মারুফের পিঠের চামড়া তখন ফেটে রক্তারক্তি অবস্থা। থানায় আসলো বাঁধন, উদ্দেশ্য মারুফ হোসেনের সাথে দেখা করা, দেখতে যায় কেমন পুরুষ যে স্ত্রীকে ধরে রাখতে পারি না। বাঁধন থানায় ঢুকতেও সব পুলিশ একদম অ্যাটেনশন হয়ে সেলুট জানালো। ঠিক সেই মুহূর্তে রিমান্ড রুমের ভারী লোহার দরজাটা খুলে অখিল বের হলো। হুট করে বাঁধনকে থানায় দেখে বুক চিতিয়ে চট করে সেলুট দিয়ে অখিল বলল, তুই এখানে আসবে, আমাকে ফোন দিবি তো? বাঁধন এসবের কোনো উত্তর না দিয়ে হাত তুলে সেলুটটা রিসিভ করলো। তারপর একদম গম্ভীর মেথিন গলায় প্রশ্ন করলো, মারুফ হোসেন কোন সেলে? অখিলও তাৎক্ষণিক নিজের বন্ধুবহল ভুলে একদম প্রফেশনাল টনে সোজা হয়ে দাঁড়িয়ে জবাব দিল, 3 নম্বর ইন্টারগ্রেশন সেলে ক্লোজড জেরা চালছে। আলতাফ স্যারও করা অর্ডার 24 ঘন্টার ভেতরে ফরওয়ার্ড করতে হবে। ফরেন কারেন্সি এবং স্মাগলারিংয়ের জন্য সোর্সগুলো খুঁজে 3rd ডিগ্রি দেওয়া হয়েছে। বাঁধন ঠান্ডা চোখে হাড়হিম করা দৃষ্টিতে তাকে সংক্ষিপ্ত জানতে চাইল, কি গুল্লাল? অখিল একটা দীর্ঘশ্বাস ফেলে জানালো, 3rd ডিগ্রি দেওয়ার পর কেবল মুখ খোলা শুরু করেছে। শুধু এতটুকুই স্বীকার করেছে যে এই স্মাগলিং আর ক্রাইমের লাইনে ও নিজে থেকে আসতে চায়নি, ওকে এই নোংরা পথে নামতে বাধ্য করেছে ওর প্রাক্তন স্ত্রী। কথাটা শোনা মাত্রই বাঁধনের খটকা লাগলো মারুফ হোসেনের প্রাক্তন স্ত্রী। তার প্রাক্তন স্ত্রী তো মিসেস রজনী রহমান, সে এখন তার নিজের বাবার স্ত্রী। জটটা যেন মাথার ভেতরে চট করে পাকিয়ে উঠল। বাঁধনের ক্ষুধাধার বুদ্ধিও যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। সে অখিলের দিকে তাকিয়ে একটু গম্ভীর আর নিচু স্বরে বলল, আমাকে ভেতরে নিয়ে চল, আমি নিজে কাস্টাডি ইন্টারগেস্টেড করব। অখিল চটপট জবাব দিয়ে বলল, আইন। বাড়ি লোহার দরজাটা কাজ করে খুলে গেল। দুজনে চলে আসলো রিমান্ড সেলের গুমট অন্ধকারে। মারুফ হোসেন ঘাটটা কাত করে ঝিমোচ্ছে, চামড়া পেটে যাওয়া শরীরে পুলিশের করা ঠাট্টিকরি ক্ষতগুলো টাটকা লাল হয়ে আছে। অখিল মারুফের হোসেনের চিবুকটা শক্ত করে মুঠোয় চেপে ধরে ঝাড়া মেরে কলাকলায় থমকে বলল, এই সোজা হয়ে বস, চোখ খোল, স্যার এসেছে। মারুফ হোসেন ব্যথায় কেঁকে উঠে ধীরে ধীরে ঝাপসা চোখে তাকালো। সামনে দাঁড়িয়ে চিপচিপে সুদর্শন আর ইস্পাত কঠিন মেজাজের পুরুষ বাঁধনকে দেখে তার চোরের চোখ দুটো কেমন কুচকে গেল। বাঁধন এক মুহূর্তেই মারুফ হোসেনের মুখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল অবয়বটা। এটা কি রজনী রহমানের প্রাক্তন স্বামী, অর্থাৎ রূপার জন্মদাতা বাবা? কিন্তু এই নোংরা লোকটার মলিন চেহারার সাথে রূপার সেই নিষ্পাপ রূপের একটুও মিল পাওয়া যাচ্ছে না। পৃথিবীর সব বাবা সন্তানের চেহারার মাঝে রক্তের টান অন্তত 1% হলেও একটা অদৃশ্য মিল থাকে, কিন্তু এই লোকটাকে দেখে 0%ও মিলও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেতরের খটকাটা আরও গাঢ় হলো। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে কাটে চেয়ারটা টেনে মারুফ হোসেনের ঠিক মুখোমুখি বসলো। তারপর তার চোখের মণিতে সরাসরি হাড়হিম করা দৃষ্টি রেখে একদম ঠান্ডা আর ধারালো গলায় কেটে কেটে বলল, আপনার প্রাক্তন স্ত্রীর নাম? মারুফ হোসেন মুখে কুলুপেটে বসে আছে। মিনিটখানে কেটে গেল, কিন্তু লোকটা টু শব্দই করল না। বাঁধনের চোখের মণি দুটো স্থির হয়ে আছে মারুফের দিকে। তার ধৈর্য ফুরিয়ে আসছে। বাঁধন হাত ঘড়ির দিকে একটাবার তাকিয়ে তারপর শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, মারুফ, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। খুব সহজ প্রশ্ন করেছি, আপনার স্ত্রীর নাম? মারুফ হোসেন কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে বললেন, রজনী। বাঁধনের ছোঁয়া শক্ত হয়ে উঠল, যা সন্দেহ করেছিল সেটাই। এই লোকটাই রজনী রহমানের প্রথম স্বামী। বাঁধন অখিলের দিকে একটা চাহনি দিল। অখিল ততক্ষণে ফাইলটা গুছিয়ে নিয়েছে। বাঁধন আবার মারুফের দিকে ঝুঁকে এসে ঠান্ডা গলায় বলল, আপনার সন্তানের নাম কি? মারুফ হোসেন মাথা নাড়ল, যেন কিছুই জানে না। আমার কোনো সন্তান নেই স্যার।
বাঁধনের ঠোঁটে একটা তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। সে চেয়ারে হাতলে আঙ্গুল দিয়ে মৃদু টোকা দিয়ে বলল, ডোন্ট লাই টু মি মারুফ। রেকর্ড চেক করার আগেই আমি আপনার প্রোফাইল তৈরি করে রেখেছি, মিথ্যা বলে নিজের বিপদ বাড়াবেন না। মারুফ হোসেন আবারও গাঢ় শক্ত করে বলল, আমি মিথ্যে বলি না স্যার, যা সত্যি তাই বলছি। বাদন যেন খুব একটা মজার কথা শুনলো এমন ভঙ্গি করে একটু হাসলো। তারপর ধীরে স্বরে বলল, আসামি মিথ্যে বললে না এই কথা পাগলেও বিশ্বাস করবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি কি বলেছেন তার চেয়ে বড় কথা আপনি কি লুকোচ্ছেন। মারুফ হোসেন বাঁধনের চোখে চোখ রেখে একটু সাহস সঞ্চয় করার চেষ্টা করলো, কিন্তু বাঁধনের সেই ইস্পাত কঠিন দৃষ্টির সামনে সে বেশিক্ষণ টিকতে পারল না। সে আমতা করে বলল, আমি সব বলি না স্যার, কাজেরটাই বলি, অকারণে মিথ্যা বলার অভ্যাস আমার নেই। বাঁধন এবার সোজা হয়ে বসল। মারুফ হোসেনের শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি যেন এক একটা ক্লু। সে একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তার মানে আপনি স্বীকার করছেন আপনার কোনো সন্তান নেই। মারুফ হোসেন একটু ইতস্তত করে মাথা নাড়ল। তলোয়ারের মতো প্রশ্ন ছুড়ে দিল বাঁধন, তাহলে রূপাকে? রূপা নামটা কানে যেতেই মারুফ হোসেনের যেন বিদ্যুৎ স্পষ্টের মতো অবস্থা হলো। এতক্ষণে যে মানুষটা ছিল নামটা শোনার সাথে সাথে তার সমস্ত জড়তা যেন মুহূর্তে উবে গেল। তিনি আতঙ্কের দৃষ্টিতে বাঁধনের দিকে তাকালেন, ভাঙা গলায় বললেন, রূপা? বাঁধন ঝুঁকে পড়ল। শিকারী যেমন উৎপীতে থাকে বাঁধন প্রতিটি অঙ্গভঙ্গিতে এখন সেই শোণিত হিংস্রতা। সে ধারালো গলায় বলল, ইয়েস, রূপা। মারুফ হোসেন মাথা নিচু করে ফেললেন দ্রুত। তার হাতের আঙ্গুলগুলো কাঁপছে। তিনি দম নিতে বললেন, আমার কোনো সন্তান নেই স্যার। বাঁধন চেয়ারটা একটু পিছিয়ে নিল। তার চোখে এখনও আগুন জ্বলছে। সে শ্লেষের হাসি এসে বলল, তাহলে রূপা মেয়েটাকে? মারুফ হোসেন এবার পুরো গুটিয়ে গেলেন। ভয়ে শুকিয়ে যাওয়া কণ্ঠে বললেন, জানি না স্যার। বাঁধনের ধৈর্যের বাত এবার পুরোপুরি ভেঙে গেল। গুমুট ভাবটা যেন আবারও বেড়ে গেল। গর্জন করে বলল, ডোন্ট লাই টু মি, সব জানেন আপনি। মারুফ হোসেন কাঁপতে কাঁপতে মাথা নিচু করে বললেন, সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। ইশতিয়াক আর সীমার জীবনটা আর 10টা সাধারণ স্বামী স্ত্রীর মতো কাটছে না। ইশতিয়াক এক সুযোগ পেলেই সীমার উপরে নিজের সব রাগ উকড়ে দেয়। কথায় কথায় গায়ে হাত তুলে। এক কথায় রূপাকে হারিয়ে সে যেন পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছে। ভালো মন্দের তফাৎ করার সময়টুকুও হারিয়ে ফেলেছে। সীমা মেয়েটা জন্মগতভাবেই অনেক শান্ত আর নরম স্বভাবের। এই সংসারে ঝড়ঝাপটা মুখ বুঝে মানিয়ে নেয়। তবে আজ সীমার জীবনে একটা খুশির দিন। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে আজ তাকে ভর্তি করে দেওয়া হয়েছে। এসএসসিতে তার পয়েন্ট বেশ ভালো থাকায় সহজেই চান্স পেয়ে গিয়েছে সে। এখন থেকে ইসরাত আর সীমা একসাথে কলেজে যাওয়া আসা করবে। কলেজ ছুটির পর সীমা আর ইসরাত মনের আনন্দে গল্প করতে করতে বাড়ি ফিরছিল, কিন্তু হুট করে তাদের সেই আনন্দ বাধা পড়ল। রাস্তার এক কোণায় কয়েকজন বখাটে ছেলে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। সীমা আর ইসরাতকে ওদিক দিয়ে হাঁটতে দেখে তারা নোংরা মন্তব্য ছুড়তে লাগলো। একজন বখাটে সীমার দিকে তাকিয়ে একটা কোচের ছিস দিয়ে বলল, কি রে, নতুন নাকি? আগে তো কখনো দেখিনি এই এলাকায়। তার কথা শুনে পাশে থাকা আরেকজন বখাটে হেসে উঠে বলল, আরে আমার তো জিনিসটারে সেই লাগছে, কেউ একটু প্রেম করিয়ে দে না ভাই এই মেয়েটার সাথে। টিটকারি মারতে মারতে একজন ছেলে তাও সরাসরি এসে ইসরাত আর সীমার পথ আটকে দাঁড়ালো। ইসরাত ভয় পেলেও সীমা নিজেকে সামনে নিল। একটু কড়া গলায় বলল, কি হয়েছে, আমাদের পথ আটকেছেন কেন? ছেলেটির ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটিয়ে উগ্রভঙ্গিতে বলল, একটু লুতুপুতু করতে পথ আটকেছি, বুঝেছ পূর্যশ্রী? সীমা এমনিতেই ভীষণ ভীতু আর শান্ত প্রকৃতির মেয়ে হতে পারে, কিন্তু আমার নোংরা কথা সে কখনোই সহ্য করতে পারবে না। এবারও পারল না। বখাটে ছেলেদের নোংরা মুখের কথা শেষ হওয়ার আগেই সীমা নিজের ডান হাতটা বাতাসে তুলে সজোরে ছেলেটার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে চারিপাশটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সীমার আগে কাঁপতে কাঁপতে গর্জন করে উঠে বলল, লজ্জা করে না আপনাদের? রাস্তায় মেয়েদের দেখলে মা বোনদের মতো সম্মান না দিয়ে এমন নোংরামি করতে আসেন? বাবা মা কি করে কোনো দিন কোনো ভালো শিক্ষা দেয়নি? তারপরে সেই জড়া শব্দে বখাটে ছেলেগুলো চোখে এক কপালে মুহূর্তেই উঠে গেল। থাপ্পড় খাওয়া ছেলেটা নিজের লাল হয়ে যাওয়া গালে হাত দিয়ে হিংস্র চোখে সীমার দিকে তাকিয়ে গর্জন করে বলল, কি রে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? সীমা রাগে আর অপমানে কাঁপতে কাঁপতে নিজের জেদ ধরে রইল। সে শটান দাঁড়িয়ে কড়া গলায় বলল, বেশ করেছি, আরেকবার মুখে এমন নোংরা কথা আনলে আরও দেব। ঠিক তখনই বাইক থেকে নেমে এলো দলের অন্য বখাটে ছেলেটা। সে তীর পায়ে সীমার সামনে এসে দাঁড়ালো এবং পা থেকে মাথা পর্যন্ত খুব নোংরাভাবে তাকে পর্যবেক্ষণ করলো। তারপর কিছু বুঝে ওঠার আগেই আচমকা একটা ঝটকায় সীমার গলা থেকে ওড়নাটা টান দিয়ে নিজের হাতে নিয়ে নিল। ওড়না কেড়ে নিতেই সীমা তীব্র লজ্জায় আর অপমানে দুই হাত দিয়ে নিজের বুক ঢাকতে ঢাকতে রাস্তায় মাটিতে বসে পড়ল। ইসরাত এই ভয়ানক কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়ল এবং বখাটেদের হাত ধরে জোর করে অনুরোধ করতে লাগলো, কি করছেন আপনারা? প্লিজ দিয়ে দিন না ওর ওড়নাটা ফিরিয়ে দিন। কিন্তু ইসরাতের কান্নায় কারো মন করল না। ওড়নাটা হাতে নিয়ে বখাটের ছেলেগুলো উচ্চ শব্দে বসে আছে খাসিতে মেতে উঠল। আশেপাশে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, কিন্তু কেউ একটা পাও এগিয়ে আসার সাহস পাচ্ছিল না, কারণ ওই বখাটে ছেলেগুলো কোমরে অস্ত্রগোছা ছিল। কেউ একটু নড়াচড়া করলেই তারা মেরে ফেলার হুমকি দেয়। তাছাড়া ছেলেগুলো ওই এলাকারও না, অন্য কোনো গ্যাংয়ের।
সীমা নিজের সবটুকু শক্তি হারিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। লজ্জায় আর অপমানে মাটিতে বসে কেঁদে কেঁদে সে বখাটেদের উদ্দেশ্যে মিনতি করতে লাগলো। আল্লাহর দোহাই লাগে, আমার ওড়নাটা ফিরিয়ে দিন। আমি আপনাদের বোনের মতো, নিজে বোনকে এভাবে রাস্তার মাঝখানে অসম্মান করবেন না প্লিজ। বখাটে ছেলেগুলো পাগলের মতো পৈশাচিক হাসিতে মেতে উঠল, কিন্তু তাদের এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক তখনই রাস্তার মোড়ে করে তীব্র গতিতে পরপর 3টে বাইক এসে বিকট শব্দে ব্রেক চেপে থামলো। বাইক আরোহীদের দেখা মাত্রই ইসরাতের ফ্যাকাশে মুখটা এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল, কারণ প্রথম বাইকটা থেকে নেমে আসছে সে আর কেউ নয়, ইস্তিহাক। ইস্তিহাকের চোখ দুটো রাগে একদম রক্তবর্ণ হয়ে আছে, কপাল বেয়ে ঝরছে তপ্ত ঘাম। বাইক থেকে নেমেই সে এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গা থেকে জ্যাকেটটা খুলে সীমার দিকে ছুঁড়ে মারল। সীমাও লজ্জায় কোকড়ে থাকা অবস্থায় দ্রুত জ্যাকেটটা টেনে নিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নিল। ইস্তিহাককে সবল দল বলে দেখে বখাটে ছেলেগুলো তাৎক্ষণিক তাদের হাসি থামিয়ে দিল, তবে তারা নিজেদের ভাবমূর্তি ধরে রাখার জন্য মুখে একটা স্বাভাবিক ভাব ফুটিয়ে রাখলো, যেন তারা ইস্তিহাককে একটুও ভয় পাচ্ছে না। ইস্তিহাক ধীরে কিন্তু ধীর পায়ে এগিয়ে এলো ঠিক সেই ছেলেটার সামনে যার হাতে সীমার ওড়নাটা ছিল। সৌরচোখে ইস্তিহাককে একবার ছেলেটাকে দেখলো, একে তো খুব ভালো করেই চেনে। ছেলেটার নাম সাবিল, পাশের অন্য এলাকায় ত্রাস। ইস্তিহাকের মতোই সাবিলও এই এলাকায় একটা গ্যাং চালায়। স্বাভাবিকভাবে সাবিলের সাথে ইস্তিহাকের শত্রুতা বহু পুরনো আর বেশ করা। ইস্তিহাক কোনো ভূমিকার মধ্যে গেল না, কোনো কথা না বলে আচমকা এক সজোরে টান দিয়ে সাবিলের হাত থেকে সীমার ওড়নাটা কেড়ে নিল। আর 1 সেকেন্ডের সময় পার না হতেই নিজের রাগে ঠোঁট কামড়ে ধরে সেই ওড়নাটা দিয়ে সাবিলের গলায় পেঁচিয়ে ধরে এক মরণ ফাঁস লাগালো। ওড়নাটা টানে সাবিলের চোখ দুটো তখনই বেরিয়ে আসার উপক্রম হলো। ইস্তিহাক সাবিলের মুখের উপরে ঝুঁকে এসে হিংস্র বাঘের মতো গর্জন করে উঠল, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে রাস্তায় আটকাস, তারপর আমার স্ত্রীর দিকে নজর দিস, তোকে আজকে আমি জ্যান্ত কবর দেব। মুহূর্তেই সাবিলের সাথে ছেলেগুলো ইস্তিহাককে মারার জন্য তেড়ে আসলো, আর সাথে সাথে ইস্তিহাকের সাথে থাকা রবিন আর বাকি দুটো বখাটে ছেলেদের ওপরে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই রাস্তার মাঝখানে তুমুল মারামারি লেগে গেল। ওদিকে ইস্তিহাক ওড়নার ভাঁজ আরও শক্ত করে সাবিলকে রাস্তার ওপরে আষ্টে মেরে ফেলে দিল। সাবিলের দম আটকে মুখ নীল হয়ে আসছে, কিন্তু ইস্তিহাকের কোনো হুঁশ নেই। সে সাবিলের বুকের উপরে নিজের ভারী বুট জুতাসহ পা তুলে দিয়ে ওড়নাটা আরও জোরে টানল। দাঁত চিপিয়ে হিংস্র গলায় বলল, তোর শত্রুতা আমার সাথে, যা করে আমার সাথে করবি। আমার পুনার স্মৃতিকে কোন সাহসে চোখ দিতে গেলি বল? আজকে তোকে ওড়না দিয়েই শ্বাস আটকে মেরে কুচি কুচি করে রাস্তায় ফেলে দেব। মুহূর্তের মধ্যে চারিপাশে মানুষজন এসে বিশাল ভিড় জমিয়ে ফেলল। রাস্তায় ধুলোয় বসে সীমা তখনও কাঁপছে, কিন্তু তার চোখ দুটো ইস্তিহাকের উপরে স্থির হয়ে আছে। সে চরম অবাক হয়ে তাকিয়ে রইল। সে লোকটার 4 দেওয়ালের মাঝে তাকে স্ত্রী হিসেবে কোনোদিন স্বীকারই করে না, সুযোগ পেলে অত্যাচার করে। সেই লোকটাই আজ এই চরম বিপদে বুক চেতিয়ে দাঁড়িয়ে থেকে বলল নিজের স্ত্রী বলে দাবি করলো। একটা অদ্ভুত অবর্ণনীয় অনুভূতি সীমার পুরো মনকে গ্রাস করে নিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ভিড়ের মাঝখান থেকে কেউ একজন পুলিশকে কল দিল। খবর পেয়ে ওসি অখিল দ্রুত পুলিশের ভ্যান নিয়ে সেখানে ছুটে আসলো। উপস্থিত মানুষজন ধমক দিয়ে পুলিশকে সব খুলে বললেও কিভাবে সাবিলরা মেয়ে দুটোর পথ আটকিয়ে সীমার ওড়নাটা কেড়ে নিয়েছে, কিভাবে ইস্তিহাক নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে ওদের উপরে চড়া হয়েছে। সব শুনে পুলিশ কনস্টেবলরা অনেক কষ্টে ইস্তিহাকের হাত থেকে আত্মরা সাবিলকে ছাড়ালো। এরপর সাবিল সহ পুরো গ্যাংকে ধরে টেনে হিস্ট্রি পুলিশের ভ্যানে তুলল। ভ্যানে ওঠার আগে সাবিল নিচের গলা চেপে ধরে কাস্তে কাস্তে ইস্তিহাকের দিকে একটা রক্তজল করা হিংস্র চাহনি দিল। চোখে সেই ভাষায় স্পষ্ট লেখা ছিল সে এর প্রতিশোধ নেবেই। ওরা চলে যেতেই ইস্তিহাক দ্রুত পায়ে চালিয়ে সীমার ইস্তাদের সামনে এসে দাঁড়ালো। দুজনকে ওর ওপর নিচ ভালো করে দেখে নিয়ে চরম রাগে ফুসতে ফুসতে বলল, বাসায় কি বোরকা নেই তোদের? বোরকা পরে বাইরে আসতে পারিস না? ইস্তিহাকের এই রুদ্রমূর্তি দেখে দুজনে একসাথে অপরাধের মতো মাথা নিচু করে ফেলল। ইস্তিহাক সীমার ওড়নাটার দিকে ছুড়ে দিল, তারপর ওদের দিকে রাগে আঙ্গুল উঁচিয়ে একদম চূড়ান্ত হুমকি দিয়ে বলল, নেক্সট টাইম যদি কখনো তোদের বোরকা ছাড়া বাইরে দেখেছি তাহলে সেই দিনই হবে তোদের শেষ দিন। রূপা আর বৃষ্টি কলেজে ছুটি পরপর যার যার জায়গায় চলে আসলো। তাদের কথা ছিল যে কলেজ ছুটির পর বৃষ্টি রূপার বাড়ির রাস্তায় মোড়ে দাঁড়াবে, আর রূপা সাকিনের দোকান থেকে কাজ সেরে এসে তার সাথে যোগ দিবে। দুজনে একসাথে বাড়ি ফিরবে, কারণ একা একা আলাদা বাড়িতে ফিরলে বাড়ির কোনো লোক সন্দেহ করতে পারে। কল্পনার মতোই দুজনে একসাথে বাড়ি চলে আসলো। আজ বৃষ্টির মেজাজটা ভীষণ খিটখিটে হয়ে আছে আকাশের ওপরে। সে মনে মনে খুব বিরক্ত। আকাশ দিয়ে এত বড় একটা ফ্ল্যাট, সেটা সে আগে বুঝতেই পারেনি। সে রুমে ঢুকেই রাগ কমানোর জন্য সোজা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে রূপার মাথায় চলছে অন্য চিন্তা।
চারটে দিন পার হয়ে গেল। কাল 5 দিন পূর্ণ হবে, অথচ এখনও টাকার কোনো সুরাহা হলো না। রূপা ব্যাগটা টেবিলের ওপরে রেখে ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে বেলকনিতে আসলো। সে চুপচাপ রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বৃষ্টি ফ্রেশ হয়ে রুমে ফিরে রূপাকে না থেকে বেলকনিতে আসলো। এসে রূপাকে ওভাবে উদাস মনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বেশ চিন্তিত গলায় বলল, কি রে, কি হয়েছে তোর? মন খারাপ? রূপা আলতো করে নাসূচক মাথা নেড়ে লুকানোর চেষ্টা করে বলল, না রে, এমনি। বৃষ্টি রূপার কাঁধে হাত দিয়ে একটু জোরে দিয়ে বলল, বল আমায়, কি হয়েছে? আমার সাথেও কি এখন কথা শেয়ার করবি না? রূপা একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যান্টির নরম মাথায় হাত বোলাতে বোলাতে মনমরা গলায় বলল, 4 দিন চলে গেল রে, আর আমি এখনও টাকার জোগাড়টা করতে পারছি না। মাথায় কিছু খেলছে না, না বুঝতে পারছি না ঠিক কি করব। বৃষ্টি এবার রূপার মনের আসল অবস্থা বুঝতে পারল। সে রূপার কাঁধটা আলতো করে চেপে ধরে একটা সান্ত্বনা হাসি দিয়ে বলল, ও আচ্ছা, এই ব্যাপার, চিন্তা করিস না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন ওসব ভাবা বন্ধ করে যা, যা ফ্রেশ হয়ে আয়। রূপার কথা না বাড়িয়ে ক্যান্টিকে বৃষ্টির কোলে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। রূপা ভেতরে ঢুকতেই বৃষ্টি তাড়াহুড়ো করে রুমে এসে নিচে ফোনটা তুলে নিল এবং আবার বেলকনিতে চলে আসলো। সে আর দেরি না করে তার বাবার হায়দার শেখের নাম্বারে কল দিল। কিছুক্ষণের মধ্যেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। বৃষ্টির সাথে সাথে বেশ মিষ্টি গলায় বলল, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? হায়দার শেখও ওপাশ থেকে স্নেহ জড়ানো কণ্ঠে বললেন, ওয়ালাইকুম সালাম মামুনি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর কলেজ কখন ছুটি হয়েছে? বৃষ্টি বলল, এই তো বাবা, কিছুক্ষণ আগে বাসায় আসলাম। হায়দার শেখ বললেন, তা মামুনি, খেয়েছো তুমি? বৃষ্টি পাল্টা প্রশ্ন করে বলল, না এখনো খাইনি, তুমি খেয়েছো? হায়দার শেখ হেসে বললেন, হ্যাঁ মামুনি, আমি খেয়েছি। এখন যাও, তুমি চটপট খেয়ে নাও। বাবার এমন নরম সুর শুনে বৃষ্টি একটু আমতামতা করতে লাগলো। নিজেকে কিছুটা সামনে নিয়ে জড়তা জড়তা গলায় বলল, বাবা, মানে একটা কথা ছিল। হায়দার শেখ খবরের কাগজটা পাশে রেখে মেয়ের কথা গুরুত্ব বুঝে বেশ মন দিয়ে বললেন, হ্যাঁ মামুনি, বলো, কি বলবে? বৃষ্টি নখ কামড়াতে কামড়াতে ফোনটা কানের কাছে আরও শক্ত করে ধরল। একটু ইতস্তত করে বলল, বাবা, আসলে আমার নাম্বারে 1,10,000 টাকা দিতে পারবে? মেয়ের মুখে এতগুলো টাকার কথা শুনে ও পাশে হায়দার শেখ বেশ অবাক হলেন। তিনি কিছুটা চমকে উঠে বললেন, বলো কি মামুনি, এতগুলো টাকা দিয়ে তুমি এই সময় কি করবে? বৃষ্টি এবার মিথ্যা অজুহাত দিয়ে নিজের গালটা ফুলিয়ে অভিমানী গলায় বলল, ড্রেস কিনবো, তোমার কাছে টাকা চেয়েছি, তুমি দেবে কি না শুধু সেটা বলো। মেয়ের গলার সুরে রাখার অভিমান টের পেয়ে হায়দার শেখ ওপাশ থেকে নরম সুরে বললেন, কুল ডাউন মামুনি, আমি তো দেবো না সেটা বলিনি, কিন্তু এই মুহূর্তে হুট করে এতগুলো টাকা দিয়ে কি ড্রেস কিনবে সেটাই তো ভাবছি। বৃষ্টি এবার একদম চূড়ান্ত অভিমানের নাটক শুরু করে দিয়ে গলার স্বর আরও চড়িয়ে বলল, আবার জিজ্ঞেস করছো কি করব? বললাম না ড্রেস কিনবো, তুমি কি টাকাটা দেবে নাকি দেবে না বলো? মেয়ের এই জেদের কাছে হায়দার শেখ বরাবরই বড় অসহায়। তিনি আর একটা কথাও না বাড়িয়ে হেসে ফেলে বললেন, আচ্ছা আচ্ছা মামনি, ঠিক আছে, রাগ করতে হবে না, আমি এখনই তোমার নাম্বারে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। রাতের বেলা শান্তা এসেছে রূপা আর বৃষ্টির সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। রূপা আর বৃষ্টি তখনও পড়ার টেবিলে বই খুলে বসেছিল ঠিকই, কিন্তু শান্তাকে রুমে ঢুকতে দেখে পড়া ওখানেই মুলতবি হয়ে গেল। তিনজনের হাসাহাসি আর গল্প পুরো রুমটা একদম জমে উঠল। আর ঠিক তখনই বাড়ির সামনে তীব্র গতিতে এসে থামলো বাঁধনের বাইক। আজ সে ভীষণ ক্লান্ত, আর তার চেয়েও বেশি মেজাজটা খিটখিটে হয়ে আছে। বাইকটা একপাশে স্ট্যান্ড করিয়ে সে দ্রুত দ্রুত পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমের সোফায় বসে তখনও আরাম করে খবরের কাগজ উল্টাচ্ছিল হাজি রহমান। বাঁধনকে এই অসময়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তিনি বেশ অবাক হয়ে বললেন, কিরে দাদু, আজ এত তাড়াতাড়ি যে? বাঁধন সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠতে উঠতে হালকা গলায় বলল, এমনি দাদু, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, আমি ফ্রেশ হয়ে এসে পরে তোমার সাথে কথা বলছি। বলে বাঁধন বড় বড় পা ফেলে সোজা রূপা রুমের সামনে চলে আসলো। ঘরের ভিতরে তখনও বিছানার উপরে গোল হয়ে বসে আছে রূপা, বৃষ্টি আর শান্তা তুমুল আড্ডায় ব্যস্ত। রূপা কোনো শব্দ না করে চুপচাপ রূপার রুমে প্রবেশ করলো। আজই প্রথম বাঁধন নিজের ইচ্ছায় রূপার এই চেনা রুমে পা রাখলো। সে সোজা হেঁটে গিয়ে রূপার বিছানায় ঠিক সামনে এসে গম্ভীর মুখে দাঁড়ালো। বৃষ্টি হাসতে হাসতে আচমকা সামনের দিকে তাকাতেই তার মুখটা জমে গেল। সামনে জমের মতো বাঁধনকে দাঁড়িয়ে থাকতে দেখেছে যেন একটা বড়সড় শখ খেলো। বৃষ্টির দেখা দেখে রূপা আর শান্তার চোখও গেল সামনের দিকে। একই সাথে দুজনও যেন বিষম খেলো। বাঁধনের চোখে স্থির হয়ে বিছানায় বসে থাকা রূপার উপরে তার চোখের পলক একটা সেকেন্ডের জন্য নড়া বন্ধ করে দেয়। মেয়েটার পরনে ছিমছাম বেগুনি রঙের সাধারণ কামিজ, লম্বা মেঘবরণ চুলগুলো দুপাশে দুটো ঝুঁটি করে বাঁধা, আর সেই ঝুঁটির গোড়ায় যত্ন করে গোজা বেলি ফুলের মালা। রূপার ফর্সা গায়ের রঙে এই বেগুনি কালারটা একটা অদ্ভুত মায়া ছড়াচ্ছে। বাঁধনকে এভাবে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে রূপা ভয়ে আর আতঙ্কে শিউরে উঠে তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেলল। বাঁধন একটা দীর্ঘশ্বাস টেনে নিজের গম্ভীর চোখ দুটো বৃষ্টি আর শান্তার দিকে ফেরায়। কপালে সামান্য কুচকানো ভাবে নেই, কড়া গলায় শুধালো, শান্তা আর কি যেন নাম? ও হ্যাঁ, বৃষ্টি, তোমরা দুজনে একটু রুম থেকে বের হও। লিপ্তার
রুম রাইট নাও। কথাটা শোনা মাত্রই রূপার কলিজাটা ছাদ করে ওঠে। শান্তা বেশ অবাক চোখে বাঁধনের দিকে তাকিয়ে চোখের পাতা দ্রুত ফেলে আমতামতা করে আওড়ায়। কেন ভাইয়া, কোনো সমস্যা হয়েছে? বাঁধনের নাকের দুপাশে রাগে ফুলে ওঠে। শান্তার প্রশ্ন শুনে সে ওপরের ঠোঁটটা শক্ত করে ধরে ধমকের সুরে ফুটে উঠে বলে, যেতে বলেছি মানে যাবি, কোনো কথা না বাড়িয়ে এখনই বের হ, জাস্ট গো আউট। বাঁধনের এমন চড়া গলায় ধমকের বৃষ্টির ঠোঁট দুটো ভয়ে কেঁপে ওঠে, সাথে শান্তাও দমে যায়। দুজনেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে থাকে। রূপাও ভয় তাদের সাথে বিছানা থেকে নামতে নিলে বাঁধন তড়িৎ গতিতে তার দিকে তাকায়, হাতের তর্জনী উঁচিয়ে চোয়াল শক্ত করে কড়া গলায় ফিসফিসিয়ে ওঠে, তোকে যেতে বলিনি, ওদের যেতে বলেছি, তুই এখানেই থাক। বৃষ্টি আর শান্তা দুজনে আর কোনো কথা বলার সাহস পায় না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। বাঁধন এক সেকেন্ডের সময় নষ্ট না করে দরজার দিকে এগিয়ে যায়, খটাস করে খিলটা তুলে দিয়ে দরজাটা লক করে দেয়। ভেতর থেকে লক হওয়ার সেই খটখটে শব্দে রূপার বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে দুহাত দিয়ে নিজের কামেজের কোণটা মারাত্মক জোরে চেপে ধরে, মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, বাঁধন দরজাটা বন্ধ করলো কেন? এখানে সে কি করবে? বাঁধন চুপচাপ রূপার পরে টেবিলের পাশের থেকে চেয়ারটা টেনে নিয়ে বিছানায় জড়সড় হয়ে বসে থাকা রূপার ঠিক মুখোমুখি বসে। বসার সাথে সাথেই রূপার বুকের ভেতরটা ধক করে ওঠে, তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায় এবং ফুসফুস টিরে বাতাস বের হতে চায় না। বাঁধন একটা দীর্ঘশ্বাস পেলে লম্বা শ্বাস টানে, তার চোখের মণি দুটো রূপার চোখের উপরে একদম স্থির হয়ে যায়। সে উপরের তোরটা সামান্য শক্ত করে গম্ভীর গলায় শুধায়, আমি এখন যা প্রশ্ন করব সোজা উত্তর দিবি, একদম মিথ্যা কথা বলবি না, গট ইট? বয়স চোটে নিজের থুতনিটা বুকের কাছে নামিয়ে আনে রূপা, কোনো মতে শুকনো ঢোক গিলে জোরে জোরে দুবার মাথা তোলায়। বাঁধন তার চোখের পাতা দুটো এক ফোঁটাও না ফেলে মুখের চামড়ায় টান টান করে আওড়ায়, তোর জন্মদাতা বাপের নাম কি? আই সেইড, হোয়াট ইজ হিজ নেম? হুট করে এমন একটা প্রশ্ন রূপার চোখের পাতা ওখানে থমকে যায়, তার মুখের জোয়াল আলগা হয়ে আসে, কি বলবে ভেবে পায় না। রূপাকে এভাবে স্তব্ধ হয়ে মুখে হাঁ করে থাকতে দেখে বাঁধনের কপাল কুচকে তিনটে রাগের ভাঁজ পড়ে। সে চেয়ারে বসা অবস্থায় রূপার দিকে সামান্য ঝুঁকে আসে, তার গলার রগগুলো শক্ত হয়ে ওঠে এবং দাঁত চিবিয়ে ধমকের সুরে গলায় বলে, আনসার মি, বোবা হয়ে গেলি নাকি হুট করে? রূপার চোখের মনি দুটি ভয়ের চোটে কেঁপে ওঠে, সে নিজের দুই ঠোঁট একসাথে চেপে ধরে আমতামতা করে কোনো মতে আওড়ায়, মারুফ হোসেন। বাঁধনের মুখের পেশিগুলো এক নিমিষে শক্ত হয়ে যায়, সে চোখের পাতা দুটো একদম সরু করে বরফ শীতল গলায় শুধায়, মিথ্যা কথা, ইউ আর লাইং। রূপা চরম অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে বাঁধনের দিকে তাকায়, তার মুখটা সামান্য হা হয়ে যায়, থতমত খেয়ে বলে, মানে মানে এটাই যে তোর বাবার নাম মারুফ হোসেন না, মিথ্যা বলছিস তুই আমায়? আমার রাগ কন্ট্রোলের বাইরে যাওয়ার আগে, বিফোর আই লুজ মাই টেম্পার, সুন্দর করে তোর বাবার আসল নামটা বলে দে। এবার মারাত্মক একটা ধাক্কা খায় রূপা, তার কপালে চিন্তার ভাঁজ পড়ে, সে মিথ্যা বলছে মানে কি? জ্ঞান হয় পর থেকে সে এটাই জেনে এসেছে তার জন্মদাতা বাবার নাম মারুফ হোসেন। সে নিজের ঠোঁটটা কামড়ে ধরে কান্না চেপে জোর গলায় বলে, আমি মিথ্যে বলছি না, আমার জন্মদাতা বাবার নাম মারুফ হোসেনই, সত্যি বলছি আমি। কথাটা শোনা মাত্রই রাগে জোয়ালের হাড় দুটো ডেলা পাকিয়ে শক্ত করে যায় বাঁধনের। নিজের রাগ আর কোনো মতে সামলাতে না পেরে আচমকা হাত তুলে ঠাসিয়ে একটা চর বসিয়ে দেয় রূপার নরম গালে। চরের তীব্রতায় রূপা বিছানার উপরে কিছুটা ছিটকে যায়, হুট করে এমন একটা থাপ্পড় খেয়ে গালের তীব্র ব্যথায় মুখ কুচকে ডুকরে কেঁদে উঠেছে। বাঁধন নিজের চোয়ালে ছেড়ে ঝড়ের গতিতে খাড়া হয়ে দাঁড়ায়, রূপার পড়ার টেবিলের কাছে এসে দু হাত দিয়ে কাঠের উপরে মারাত্মক জোরে খামচে ধরে, রাগে তার নখের দুপাশে ফুলতে থাকে, গলার রগগুলো তপতপ করে ওঠে। সে বুনো হিংস্রতায় চেঁচিয়ে বলে, মিথ্যা, সব মিথ্যা, তোর বাবার নাম মারুফ হোসেন না, এখনো মিথ্যা বলছিস তুই আমাকে? বাঁধনের উপরের ঠোঁটটা রাগের ঠোঁটে নিজের দুই পাটের দাঁতের নিচে পিষে যায়, তার চোখের মনি দুটো ফাঁকা হয়ে ছোট হয়ে আসে, মনে হচ্ছে রূপা তাকে চরম মিথ্যা কথা বলেছে। অন্যদিকে রূপা বিছানায় একদম করে নিজের শরীরটা গুটিয়ে বসে মাথা নিচু করে ফুপিয়ে গেছে, বয়স চোটে তার ফর্সা নাকটা টকটকে লাল হয়ে আছে। পাশে কান্ডি চুপচাপ বসে আছে যেন সে একটা পাথরের মূর্তি। মেয়েটার এই ভেজা কান্নায় টলটলে শব্দে বাঁধন করা দৃষ্টিতে রূপার দিকে ঘোরে। রূপার কান্নাসিক্ত ভেজা মুখটা দেখে বাঁধনের বুকের পাঁজরের ভেতরটা একটা অজানা কোণে আচমকা কেঁপে ওঠে। মেয়েটা কাঁদতে কাঁদতে নিজে ফর্সা মুখটা গোল করে ফেলেছে, চোখের নোনা জল পাপড়ি বেয়ে গলে ভিজে একাকার। চরের দাগ বসা ফর্সা কালটার অবচা আলোয় লাল হয়ে উঠেছে। এই অবস্থায় মেয়েটাকে আরও মারাত্মক কিউট লাগছে। অদ্ভুত একটা ঘোর নেমে আসে বাঁধনের ভেতরে, তার এতক্ষণের রাগে দৃষ্টিটা এক নিমিষেই কেমন নেশালো আর গাঢ় হয়ে ওঠে।
চোখের দুটো অজান্তে ছোট আর ঝাপসা হয়ে আসে। তার তীব্র ইচ্ছে করছে এখনই দৌড়ে গিয়ে রূপার ওই সারা গালে একের পর একটা চুমুতে পরিয়ে দিতে, নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরতে। সে নিজের ভেতরে এই অবাধ্য উন্মালনা সামলানোর জন্য নিচের ঠোঁটটা দাঁত দিয়ে আরও শক্ত করে কামড়ে ধরে। চোখ দুটো বন্ধ করে ফুসফুস চিরে বড় বড় শ্বাস ফেলতে লাগে। খট করে রূপার ফুপিয়ে কান্নার শব্দ তার কানের পর্দায় এসে অনবরত বাজছে। সে কিছুক্ষণ ওই কোমট মরা নীরবতার মাঝে রূপার কান্না শুনল। তারপর ধীরে ধীরে চোখের পাতা খুলে অজান্তে নিজের শরীরটা রূপার দিকে ঝুঁকিয়ে আনলো। গম্ভীর চোখের মণি দুটো রূপার মুখের উপরে রেখে কর্কশ কণ্ঠটা শান্ত করে শুধায়, কাঁদছিস কেন? আমি কি মেরেছি? হ্যাঁ ভাই, এইটিও। কথাটা শোনা মাত্রই রূপার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে নিজের চোখের পাতা আর ওপরে তুলে না, নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় আওড়ালো, থাপ্পড় তো মেনেছেন। বাঁধনের মুখের চামড়ায় কোনো পরিবর্তন আসে না। সে নিজের ডান ভুরুটা সামান্য উঁচু করে বরফ শীতল গলায় বলল, সো? রূপার পুরো শরীরটা ভয়ের চোটে এক ঝালক কেঁপে ওঠে। সে নিজের হাতের উল্টো পেট দিয়ে চোখের পানি মুছতে মুছতে ধীরে ধীরে বলে, ব্যথা লেগেছে। এক মুহূর্তের জন্য পুরো ঘর জুড়ে যেন একটা নীরবতা নেমে এলো। বাঁধন এক মুহূর্ত স্থির মূর্তির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের ডান হাতটা বাড়িয়ে শক্ত আঙ্গুলে রূপার নরম থুতনিটা ওপরে তুলে ধরল। বাধ্য হয়ে রূপাকে ওই নিশালো চোখের মণি দুটোর দিকে তাকাতে হলো। বাঁধনের কণ্ঠস্বর এবার আরও নিচু, আরও ভারী শোনায়। মিথ্যে বলে আরও দেব, আন্ডারস্ট্যান্ড? থুতনি ধরা অবস্থাতেই দ্রুত মাথা নাড়ে রূপা। আমি মিথ্যে বলিনি, রিয়েলি। বাঁধনের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের বিষাক্ত হাসি ফুটে ওঠে। সে চোখ দুটো আরও কুঁচকে বলে, তুই ভাবছিস আমি কিছুই বুঝি না? ইউ থিঙ্ক আই অ্যাম আ ফুল? রূপার চোখ দুটো আবারও নতুন করে নোনা জলে ভিজে উঠল। সে তীব্র অসহায়ত্বের চোটে চোখের বাঁধনের মুখের উপরেই তাকিয়ে বলল, বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। বাঁধনের চোয়ালের হাড় দুটো আরও শক্ত হয়ে ডেলা পাকিয়ে ওঠে। চোখ দুটো সরু করে রূপা চোখের দিকে তাকিয়ে থাকে সে। আবার মিথ্যা কথা? রূপা ভয়ে শিউরে ওঠে। আমি সত্যি বলছি, চুপ। বাঁধনের কণ্ঠ একবার বজ্রমুখীর মতো ঘরের দেওয়ালে গিয়ে আস্তে পড়ল। সে দাঁত চিবিয়ে গর্জে ওঠে, একদম চুপ। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলার সাহস কোথা থেকে আসে তোর? হাউ ডেয়ার ইউ? রূপা আতঙ্কে নিজের চোখের পাতা নামিয়ে ফেলল, শরীরটা আরও গুটিয়ে নাই। আই সেড চুপ। বাঁধন নিজের চেয়ার ছেড়ে বিছানা থেকে একদম টানটান হয়ে উঠে দাঁড়ায়। তার লম্বা চওড়া দেহটা যেন পুরো অন্ধকার ঘরটাকে আরও গভীর বাড়িদম বন্ধ করে তোলে। সে ওপর থেকে রূপার দিকে তাকিয়ে বলে, আমি সব জানি, সব বুঝি, তবুও সুযোগ দিচ্ছি সত্যি বলার। আই অ্যাম গিভিং ইউ আ চান্স। রূপা নিজের ঠোঁটটাই ভয় কাঁপতে লাগে। সে নিজের ভেতরে সবটুকু সাহস এক করে পাল্টে করে দেয়, ভীষণ ভয় লাগে আপনাকে। বাঁধন এক পাশে দিয়ে তীক্ষ্ণ হাসে, রিয়েলি? রূপা মাথা নিচু করে আলতো করে হ্যাঁসূচক মাথা নাড়ে। বাঁধন কয়েক সেকেন্ডে একদম স্থির মরণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের মুখটা রূপার কানের কাছে নামিয়ে এনে শান্ত কণ্ঠে আওড়ালো, লাস্ট টাইম জিজ্ঞেস করছি, সত্যটা বল। কাপা কাপা ঠোঁটে উচ্চারণ করে রূপা, আমি সত্যি বলছি, আমার বাবার নাম মারুফ হোসেন, আমি মিথ্যে। বাকিটুকু শেষ করতে পারল না। তার আগেই বাঁধন নিজের শক্ত হাত দিয়ে রূপার গলাটা মারাত্মক জোরে চেপে ধরে। গাল চেপে ধরাই রূপার ঠোঁট দুটো গোল হয়ে উল্টে যায়। ভেতরে ফর্সার চামড়াটা কুঁচকে আসে এবং তীব্র ব্যথায় সে নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে ফেলে। বাঁধন নিচের চোয়াল শক্ত করে নাকের দুপাশে বুলিয়ে রেখে রেখে বলে, ফাউল পেয়েছিস তুই আমাকে? হ্যাঁ? ইউ থিঙ্ক দিস আজ আ জোক? তোর ওই মারুফ হোসেন বাবা বর্তমানে জেলে রিমান্ডে বন্দি আছে। আজকে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। সে স্পষ্ট স্বীকার করেছে তার কোনো সন্তান নেই। ঝড়ের গতিতে চোখ খোলে রূপা। তার চোখের মণি দুটো ভয়ের চোটে একদম বড় বড় হয়ে যায়। তার বাবা মারুফ হোসেন না মানে কি? পুরো দুনিয়াটা যেন তার চোখের সামনে দুলছে। মাথাটা ঝিমঝিম করে ঘোরে। বাঁধন এসব কী বলছে? বাঁধন রূপার গলাটা আরও জোরে চেপে ধরে তার মুখের কাছে নিয়ে মুখটা আরও বেশি ঝুঁকিয়ে আনে। নিচে তীক্ষ্ণ চোখে মণি দুটো রূপার চোখের উপরে সই সই করে রাখে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, আর উনি এটাও বলেছে যে রূপা নামের কোনো মেয়েকে তিনি চেনেই না। সিরিয়াসলি? কেন বাবা এত সহজে অস্বীকার করতে পারে যে তার সন্তান নেই? তাকে চেনে না? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোর কি মনে হয় আদৌ কি সে তোর জন্মদাতা বাবা? শব্দ করে টুকরে কেঁদেও দেয় রূপা। তার চোখের মণি বেয়ে নোনা জলের ধারা গাল বেয়ে গড়িয়ে নেমে আসে। সে নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে ভাঙা গলায় আওড়ায়, তাহলে আমার বাবাকে? মা তো আমাকে এই নামই বলেছে। হুট করে বাঁধনের চোখ একদম আটকে পড়ে রূপার চোখের মণির দিকে। রূপার চোখের মণি দুটো হালকা বাদামি রঙের দেখে বাঁধনের মগজের ভেতরে আচমকা বিদ্যুৎ খেলে যায়। তার মনে পড়ে যায় সেই দিনের গভীর জঙ্গলের কথা। সেই দিন একটা মেয়ে তাকে বাঁচিয়েছিল। মেয়েটার মুখ দেখতে পারেনি সে, শুধু চোখ জোড়া দেখেছিল। আর সেই চোখের মণি দুটো স্পষ্ট বাদামি রঙের ছিল, ঠিক এই রূপার মতোই, একদম হুবহু। বাঁধনের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে নিজের অবশ হয়ে যাওয়া হাতটা রূপার গাল থেকে সরিয়ে দেয়। অজান্তে রূপার মুখের দিকে আহা করে তাকিয়ে থেকে গোড়ের মাঝে শুধায়, তুই সেদিন জঙ্গলে গিয়েছিলি? আর ইউ দেয়ার? রূপা চরম অবাক হয়ে নিজের চোখের জল মোছা বন্ধ করে দেয়।
কপালে একরাশ বিস্ময় নিয়ে বলে, মানে? এক মুহূর্ত থেমে যায় বাঁধন। তার ভেতরে পুলিশারি মগজ সজাগ হয়ে ওঠে। প্রমাণ ছাড়া কোনো কিছু ওট করে জিজ্ঞেস করা বোকামি ছাড়া আর কিছুই নয়। সে নিজের ভেতরে এই মারাত্মক সন্দেহ আর তোলপাড় করা কথাটা বুকের গভীরে চেপে রেখে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে। রূপার রক্তাভাব চেহারার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেন, তুই বলতে চাচ্ছিস তোর মা তোকে এই নাম বলেছে? ইউ মিন তোর মা তোকে ঠুট বলেনি? রূপা নিজের তত্ত্বটা বুকের কাছে নামিয়ে এনে হাসিচোখ মাথা নাড়ে। কয়েক সেকেন্ডে রূপার সেই টলচরে বাদামি চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বাঁধন। মেয়েটার মুখের ভয়ার্থ এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে মেয়েটা সত্যি মিথ্যে বলেছে। তাহলে এখন তাকে যে সত্য বের করতেই হবে, তার রজনী রহমানের কাছ থেকেই বের করতে হবে। কিন্তু রজনী রহমানের সাথে তার একদম কথা বলতে ইচ্ছে করে না। কেন জানি তার ছোটবেলা থেকে ওই মহিলাটাকে স্বাভাবিক কোনো নারী মনে হয় না। কেমন যেন অদ্ভুত চুপচাপ থাকে সারাক্ষণ। কেউ চরম খারাপ ব্যবহার করলেও সে কোনো পাল্টা রাগ দেখায় না, যেন দীর্ঘ বছর ধরে কোনো একটা বড় কিছুর অপেক্ষায় আছে। আর সেই কারণেই এখন সব কিছু মুখ বুঝে সহ্য করতে যাচ্ছে। বাদল নিচে চওড়া বুকটা ফুলিয়ে বড় বড় কয়েকটা লম্বা দীর্ঘ শ্বাস নেই। তার উত্তপ্ত ফুসফুসটা আস্তে আস্তে শান্ত হয়ে আসে। সে বেশ শান্তভাবে রূপার পাশ থেকে লম্বা শরীরটা সোজা করে উঠে আসে। রূপার এই কান্নায় ভেঙে পড়া বিপন্ন মুখটার দিকে গম্ভীর চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওকে মানলাম তুই কিছু জানিস না, আই বিলিভ ইউ। তবে এইসব কথা তোর ওই মা যেন কোনোভাবে জানতে না পারে। জানলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। রূপা ভারতের চোখে বাঁধনের মুখের দিকে চেয়ে থেকে দ্রুত সূচক মাথা নাড়ায়। বাঁধনার একটা সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে না থেকে দরজার দিকে পা বাড়ায়। কিন্তু খিলটার কাছে গিয়ে কী ভেবে যেন হুট করে থেমে যায়। সে দরজার হাতলে হাত রেখে গড়ে পিছিয়ে বিছানায় জড়সড় হয়ে থাকা রূপার দিকে তাকায়। ঠোঁটের কোনো একটা রহস্যময় ক্ষুধাতার রেখা ফুটিয়ে কড়া গলায় বলে, যদি সত্যিই তুই আমার সদ্ভুত না হোস, তাহলে সেই দিন থেকে তোর জীবনটা বন্দী হবে কারাগারে। পার্থক্য এটাই, জেলের কারাগারে নয়, কারো জীবনের কারাগারে। ইউ উইল বি ট্র্যাপড ফর এভার। বলে বাঁধন এক ঝটকায় দরজাটা খুলে তারপর খটাস করে সেটা টেনে ওখান থেকে চলে যায়। রূপার মাথায় বাঁধনের শেষ অদ্ভুত কথাগুলো একদম ঢোকে না। তার পুরো মগজ এখন অন্য একটা অচেনা জগতে হারিয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটায় একটা মারাত্মক ঝরে তোলপাড় হচ্ছে। তার বাবা যদি মারুফ হোসেন না হয়, তবে তো রজনী রহমানও তার মা না। তাহলে সে কার মেয়ে? সে আসলে কে? এই ভয়ানক প্রশ্নটা মাথায় আসতেই রূপার পুরো শরীর অবশ্যই আসে। সে বিছানায় ধপ করে শুয়ে পড়ে বালিশে মুখ গুজে অঝরে কেঁদে দেয়। তবে কি সে এতিম? এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে কোনো মা বাবা নেই? অন্যদিকে বাঁধনের মাথায় তখন হাজারো চিন্তা কিলবিল করছে। কোনোভাবেই যেভাবেই হোক না কেন রূপার আসল পরিচয় বের করতেই হবে। রূপার আসল জন্মদাতা বাবাকে, তার শেকড় কোথায়, সব কিছু নিখুঁতভাবে জানতে হবে। কিন্তু সেই সব বড় বড় চিন্তার ওপর টেক্কা দিতে তার মগজ একবার চক্কর কেটেছে সেদিন রাতের ওই রহস্যময় মেয়েটার কথা। রূপার ওই বাদামি চোখের মণি দুটো দেখে কেন জানি তার মনের গভীরে পুলিশের সন্দেহ বারবার সায় দিচ্ছে। সেদিন রাতের মেয়েটা তার কেউ নয়, ওটা ওই রূপাই ছিল। এত মানসিক চাপ আর সহ্যসীমার মধ্যে থাকছে না। শরীরের সবকটা রগ যেন ছিঁড়ে আসতে চাইছে। নিচের রুমে এসে কোমর থেকে ভারী রিভলভারটা খটাস করে টেবিলের উপরে রেখে গায়ের পুলিশের ইউনিফর্মটা না খুলে সে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ারের নবটা ঘুরিয়ে দিতেই জমজম করে ঠান্ডা জল আস্তে পড়ে তার মাথায়। কিন্তু চোখ বন্ধ করতেই সেখানে এক নিমিষেই ভেসে ওঠে রূপার ওই অশ্রুসিক্ত মায়াবী মুখটা। বাঁধনের বুকের বাপাসটা আচমকা একটা তীব্র মোচড়ে কেঁপে ওঠে। জ্বরের গতিতে চোখের পাতা খুলে ফেলে সে। ফুসফুস তীরে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে জ্বরের শব্দের মাঝে অজান্তে বিড়বিড় করে ওঠে। কি একটা জ্বালা! রাগ করলে মুখ উজা করে আদর করতে ইচ্ছে করে, হাসলে মায়াবী ওই মুখটাতে চুমু খেতে ইচ্ছে করে, কাঁদলে নেশা ধরে যায়। কথা বলে মনে হয় অনন্তকাল শুধু শুনেই যায়। একবার তাকালে পলক ফেলার কথা বলে বারবার তাকাতে ইচ্ছে করে। সামনে আসলে বুকের ভেতরে হার্টবিটটা ড্রাম বাজানো শুরু করে। দূরে গেলে চারপাশটা একদম শূন্য লাগে। পাশে থাকলে ছাড়তে ইচ্ছে করে না। এই হাজার হাজার ইচ্ছে অনুভূতির মাঝে আমি আমার বালের মনকে বোঝাই আমি তাকে শুধুই ঘৃণা করি। ও আল্লাহ, উপর থেকে দড়ি ফেলাও, আমি উঠে আসি। 10/5/2026 বুধবার সকাল 9টা। রূপা আজ আর বৃষ্টি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়িতে নিচে নামে। রূপার চোখের পাতাগুলো কাল রাতের কান্নায় অস্বাভাবিক ফুলে ভেপে আছে। বৃষ্টির মনটাও একদম স্নান মন মোড়া। কাল রাতে রূপা তাকে ঘরের ভেতরে সব কথা খুলে বলেছে, যা শুনে বৃষ্টি নিজেরও প্রচণ্ড খারাপ লাগছে। সে রূপাকে কড়াভাবে বুঝিয়ে বলেছে বাঁধন ভাই যেহেতু বারণ করেছে, তাই এসব বিষয়ে কোনো কথা যেন রজনী রহমানকে কোনোভাবেই না বলা হয়। কারণ একজন এসপি কখনো ভুল পথে হাঁটে না। সে যখন বলেছে তখন এর পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে।
তবে রূপা নিজের মনের ভেতরে একটা মস্ত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাঁধনের ল্যাপটপটা ফিরিয়ে দিয়ে সে সোজা হোস্টেলে চলে যাবে। এই বেইমান রহস্যঘেরা মানুষদের সাথে সে আর একসাথে নিচে থাকতে চায় না। যদিও আহসান রহমান খুব আদর করে তাকে, নিজের মেয়ের মতোই ভালোবাসেন, তবুও রূপার কেমন জানি নিজেকে বড় অসহায় আর একা মনে হচ্ছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে তার। কেন জানি মনে হচ্ছে এই বাড়ির পেছনের উপরে একটা মস্ত বড় বোঝা। এই বাড়ি আসলে কেউ না, শুধু শুধু এক কোণে পড়ে আছে। অন্যদিকে বাঁধনও তাকে দু চোখে দেখতে পারে না। তাহলে এত বড় বোঝা হয়ে এখানে থেকে লাভ কি? তাই সে বাড়ি ছাড়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ডাইনিং টেবিলে তখন আহসান রহমান, হাজি রহমান, আতিক রহমান, রজনী রহমান আর শিল্পী রহমান বসে আছেন। তারা সবাই একসাথে সকালের খাবার খাওয়ার জন্য অতি দুজনের পথে অপেক্ষা করেছিল। রূপা টেবিলের সামনে এসে বাড়ির সবার সাথে টুকটাক ও লৌকিক কথা বলে না খেয়ে সোজা মেইন দরজার দিকে পা বাড়ায়। তা থেকে আহসান রহমান হাতে চামচটা রেখে চিন্তিত মুখে বলেন, কি হয়েছে মা, না খেয়ে ওই দিকে কোথায় যাচ্ছ? রূপা নিজের পা দুটো থমকে নিয়ে আহসান রহমানের দিকে ঘাড় ঘোরায়। নিজের ফোলা চোখ দুটো লুকিয়ে মুখের চামড়ায় হালকা একটা স্নান হাসি ফুটিয়ে বলে, আমি খাবো না বাবা, একটুও খিদে নেই, তোমরা খেয়ে নাও। বলে সে পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, তুই খেয়ে আয়, আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। মেয়ের এমন ফ্যাকাশে মুখ দেখে রজনী রহমান আসন ছেড়ে কড়া গলায় বলে, না খেয়ে যাবি মানে? আয় বলছি, এখনই টেবিল বস, খেয়ে যা। রূপা এক পলক রজনী রহমানের মুখের দিকে তাকায়। তার চোখের মণির দিকে চেয়ে কাল রাতের বাঁধনের কথাগুলো মাথায় আসতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। সে একটা মলিন স্নান হেসে ভেজা গলায় বলে, সত্যি খেতে নেই আমার। বলি রূপা এক সেকেন্ডও না দাঁড়িয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। তার অমন চলে যাওয়া দেখে পেছন পেছন বৃষ্টিও খাবার না চুয়ে এক খাবারে বেরিয়ে চলে যায়। এক মুহূর্তের মধ্যে পুরো ডাইনিং টেবিলে একটা থমথমে নীরবতা নেমে আসে। হুট করে মেয়ে দুটোর কি হলো? কেন তারা মুখে চুন করে না খেয়ে চলে গেল? টেবিলে বসা কেউ কিছুই বুঝতে পারছে না। বাইরে এসে বৃষ্টি রূপার মুখোমুখি দাঁড়িয়ে কপালে মৃদু ভাঁজ ফেলে হালকা ধমকের সুরে বলল, না খেয়ে কেন চলে আসলি? রূপা নিজের ভেজা চোখ দুটো মাটির দিকে নামিয়ে মলিন গলায় বলল, আমার সত্যি খিদে নেই রে, কিন্তু তুই কেন চলে আসলি? আমি বললাম না আমি বাইরে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছি? বৃষ্টি রূপার দুকাত ধরে একটা ঝাঁকুনি দিয়ে নিজের ঠোঁটের ওপরে শক্ত করে চেঁচিয়ে বলে, তোর কি মনে হয় তুই না খেয়ে চলে আসবি আর আমি ওখানে কাকড়েসে গিলে আসবো? মরে গেলেও না। এখন চল, না খেয়ে তোর আর জীবন চালানো যাবে না। তাই দুজনে মিলে কলেজে গিয়ে ঝটপট ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে নেব। বলে দুজনে একটা খালি রিক্সা ডেকে চেপে বসলো এবং সোজা আনন্দমোহন কলেজে চলে আসলো। তারপর দুজন মিলে ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে পেট পুজো করে নিল। খাওয়া শেষ করে তারা দুজনেই যেই না ক্লাসে প্রবেশ করতে যাবে অমনি আচমকা রূপার সামনের দিক থেকে আসা একটা মেয়ের সাথে মারাত্মক জোরে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল। ডান হাতের কোণেটা সিমেন্টের মেঝেতে ঘষা খেয়ে তীব্র ব্যথায় মুখ কুচকে কেকিয়ে উঠল। আহ! অন্যদিকে সীমা ক্লাস থেকে তড়িঘড়ি করে বেরোচ্ছিল। হুট করে সামনে কারো উপস্থিতি টের পাওয়ার আগেই এই ধাক্কাটা লেগে যায়। সীমা অপরাধ বোধে বুকে তড়িঘড়ি করে রূপার হাতটা শক্ত করে ধরে মেঝে থেকে ওপরে তুলতে তুলতে বাকল গলায় বলল, সরি, বড়টা ভুল হয়ে গিয়েছে। তোমার কোথাও বেশি লাগেনি তো? রূপা সোজা হয়ে দাঁড়িয়ে সীমার মুখের দিকে তাকাই। সীমার চোখের মনি ছাড়া মুখের বাকি কোনো অংশ দেখা যাচ্ছে না। পুরো শরীর কালো বোরখায় ঢাকা, মাথায় হিজাব পরা আর মুখটা যত্ন করে নিকাপ দিয়ে বাঁধা। রূপা নিজের কোনোয়ের ব্যথাটা চেপে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, না আমি ঠিক আছি। তুমি কে? তোমাকে তো আগে কখনো আমাদের ক্লাসে দেখিনি। সীমা নিচের চোখের পাতা দুটো হালকা নামিয়ে লাজুক গলায় বলল, আমি আসলে কালকে এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আমার নাম সীমা, গ্রাম থেকে এসেছি। রূপা সীমার এই সহজ সরল কথা শুনে আরও চওড়া করে হেসে নিজের হাতটা বাড়িয়ে বলল, ও আচ্ছা, আমি রূপা। দুজনে এমন মুখোমুখি দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলে পাশে দেখে দাঁড়িয়ে থাকা বৃষ্টির মেয়েটা হিংসায় একদম জ্বলে পড়ে শেষ। তার একমাত্র বেস্টি হুট করে কেন অন্য একটা মেয়ের সাথে এত খাতির জমিয়ে এত মিষ্টি করে কথা বলবে? সে এক প্রকার জোর করেই রূপার কবজিটা খামচে ধরে একটা টান মেরে সীমার কাছ থেকে সরিয়ে ক্লাসের ভেতরে নিয়ে চলে আসে। ক্লাসের ভেতরে তখন একদম পেছনে জানালার ধারে বেঞ্চ নিয়ে নাদিয়া আর কিয়া একদম নিজেদের হাত নেড়ে নেড়ে গভীর গল্পে মেতে আছে। কিছুক্ষণের মধ্যে আকাশ পুরো ক্লাসের ভেতরে প্রবেশ করে। আকাশকে দেখা মাত্রই ক্লাসের আজকের ছাত্রীদের চোখে যেন এক নিমিষে কপালে উঠে যায়। ক্লাসের পরিবেশ মুহূর্তেই বদলে যায়। সব ছাত্রী তড়ি করে সিট ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। বৃষ্টিও আকাশের দিকে তাকিয়ে চরম অবাক হয়ে যায়। আকাশের পরনে আজকে একটা ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট, কুচকুচে কালো প্যান্ট আর তার উপরে চাপানো একটা নেভি ব্ল্যাক কোট। এই প্রথম আকাশকে সবাই কোট পরা অবস্থায় দেখলো, কারণ এর আগে সে সবসময় সাধারণ শার্টের হাতে কোনোই পর্যন্ত কুটিয়ে ক্লাসে আসতো। কলেজের অর্ধেক ছাত্রী তো আগে থেকেই আকাশের রাজকীয় লোকের উপরে ক্রাশ খেয়ে বসে আছে। তার উপর আজকে এই কোট পরা ড্যাশিং রূপ দেখে নতুন করে যেন আবারও ক্রাশ খেলো সবাই।
তবে আকাশের মুখটা আজকের স্বাভাবিকের চেয়ে একটু বেশি থমথমে আর গভীর দেখাচ্ছে। সে কটপট গায়ে ক্লাসের মাঝখানে এসে গম্ভীর গলায় সকল ছাত্রছাত্রীদের বসার জন্য ইশারা করলো। বসার পর সে এক পলক বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি অবাক হয়ে যাওয়া চোখ জোড়া দেখে মনে মনে কি যেন ভেবে ঠোঁটের কোণে একটা বাঁকা রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। তারপর সেই হাসি মুছে সোজা লোকের লেকচার মনোযোগ দিল। আজকে যেন ক্লাসটা খুব দ্রুত শেষ হয়ে গেল। ক্লাসের একদম শেষের দিকে এসে আকাশ টেবিলের উপরে 2 হাত রেখে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে চড়া গলায় বলল, শোনো, আজকে আমি তোমাদের কিছু অন্যরকম মজার টাইপের প্রশ্ন করব। তোমরা যদি আমার করা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে কাল কলেজের ক্যান্টিনে যে যা খাবে সব বিল আমি নিজের পকেট থেকে দেব। ধরতে পারো এটা এক ধরনের খেলা। আকাশের মুখ থেকে এমন কথা শোনা মাত্রই ক্লাসের সবার চোখে যেন চড়ক গাছ। এই কবির রাজবাড়ি স্যার তাদের সবার সাথে এমন মজার খেলা খেলবে, এটাও আজ নিজেদের কানে বিশ্বাস করতে হচ্ছে। পরক্ষণে পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা চরম উৎসাহিত হয়ে আনন্দের চোটে চিৎকার করে উঠল। বৃষ্টি বেঞ্চে বসে নিজের ঠোঁটটা কামড়ে বাঁকা চোখে তাকায় আকাশের দিকে। এই ফ্ল্যাট স্যার আবার মাথায় ভেতরে কি নতুন খেলা নিয়ে এসেছে আল্লাহ ভালো জানে। আকাশ এক এক করে ডায়েরি হাতে সবার বেঞ্চের সামনে যেতে থাকলো আর মজার মজার দাদার মতো প্রশ্ন করতে থাকলো। কেউ তোতলাতে উত্তর দিতে পারছে, আবার কেউ লজ্জায় মাথা নিচু করে মুখ বন্ধ করে রেখেছে। বন্ধুদের ভুলভাল উত্তর শুনে ক্লাসের সবাই হাসতে হাসতে বেঞ্চের উপরে গড়াগড়ি খাচ্ছে। হাসির সেই শোরগোলের মাঝেই আকাশ ধীরে ধীরে পা বাড়িয়ে এসে দাঁড়ালো রূপার বেঞ্চের ঠিক সামনে। রূপা অস্বস্তি কাটিয়ে শটান হয়ে ধপ করে দাঁড়িয়ে পড়ল। আকাশ রূপার ফোলা চোখের দুটোর দিকে তাকিয়ে অপলক দীক্ষতের চোখে তাকিয়ে হেসে বলল, রূপা, তুই এই মুহূর্তে নিজের চোখ জোড়া একদম শক্ত করে বন্ধ করবি। চোখ বন্ধ করে যে কোনো একটা পশুকে মনে মনে কল্পনা করবি। তোর কল্পনায় সবার আগে যে পশুটা ভেসে আসবে ওই পশুর নাম বলবি এবং তার ডাকটা হুবহু কপি করে ক্লাসের সবাইকে শোনাবি। ক্লাসের সবাই এবার তুমুল উত্তেজনায় আর উৎসাহ নিয়ে রূপার দিকে তাকাই। রূপা হুট করে এমন অদ্ভুত টাস্ক পেয়ে একদম বোকাচোকা খেয়ে যায়। হাত পা যেন বরফ হয়ে গেল। স্যারের মুখের উপরে প্রশ্ন করার মতো সাহস তো তার কোনো জন্মেও নেই। তাই সে বাথরুমের মতো নিজের চোখ ভারী চোখের পাতায় জোড়া বন্ধ করে ফেলল। কিন্তু চোখ বন্ধ করতেই একই সর্বনাশ। অন্ধকার পর্দায় কোনো পশুর বদলে সবার আগে ধক করে উঠে পাথরের সেই রাগাতড়ি হিংস্র চেহারাটা। রূপার বুকের ভেতরটা একটা মারাত্মক ঝাটকায় ধক করে ওঠে, হাত পা কাঁপতে থাকে। এই মানুষটার চেহারা কেন তার কল্পনায় ভাসছে। সে মাথাটা হালকা ঝাঁকিয়ে অনেক কষ্টে বাঁধনে মুখটা মন থেকে তাড়ানোর চেষ্টা করলো। অনেক চোরাচুরি করে কল্পনা করতে করতে শেষমেশ একটা মোরগের ছবি তার কল্পনায় ভেসে ওঠে। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ খুলে তড়িঘড়ি করে পড়ল, স্যার মোরগ ভাসছে। আকাশের নিজের পকেটের বোতামে হাত দিয়ে হালকা হেসে বলল, গুড। তো মোরগ কীভাবে ডাকে? রূপা লজ্জায় লাল হয়ে চারিপাশে বন্ধুদের দিকে তাকায়। সবাই মুখ চেপে হাসছে। সে নিজের গালটায় হালকা খাকার দিয়ে পরিষ্কার করে নিয়ে চোখ জোড়া বন্ধ করে মোরগের মতো করে গলা উঁচিয়ে দেয়, কুকুরকু। রূপার এমন মোরগের ডাক শুনে পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা হাসির চোটে ফেটে পড়ল। হাসতে হাসতে তারা যেন বেঞ্চ থেকে মেঝেতে পড়েই যাচ্ছে। হাসির সেই তুমুল শোরগোলের মাঝে আকাশ খুব ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালো বৃষ্টির বেঞ্চের ঠিক সামনে। আকাশের নিজের মতো করে আসতে দেখে বৃষ্টি লজ্জায় আর অস্বস্তিতে ঝটপট নিজের মাথা নিচু করে ফেলল। আকাশ নিজের ঠোঁটটা দাঁত দিয়ে আলতো করে কামড়ে মনে মনে একটা পৈশাচিক হাসি হেসে মনে মনে বলল, ও আমার বেগমা, আমার আসল কাজ তো তোমাকে দিয়েই। বলে আকাশ নিচে মুখের সেই হাসির রেখা মুছে এক নিমিষেই মুখটা মারাত্মক গম্ভীর করে ফেলল। সে বৃষ্টির নিচু হওয়া মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া গলায় বলল, বলো তো আমার সোনার বাংলা গানের এই লাইনে পরের লাইন কি? গানের লাইনের উত্তরটা খুব ভালো করে জানা আছে। এই খুশিতে বৃষ্টির নিজের সব লজ্জা আর দ্বিধা ভুলে মুখটা সোজা করে ফেলে সে চওড়া করে হেসে আকাশের চোখের ভুনি বরাবর তাকিয়ে একদম ঝটপট বলে দেয়, আমি তোমায় ভালোবাসি। হুট করে বৃষ্টির মুখ থেকে বের হওয়া এই 3টে শব্দ আকাশের বুকের ঠিক মাঝখানে তার হৃদস্পন্দনে গিয়ে যেন তীরের মতো বেঁধে যায়। এক ধাক্কায় এই শব্দগুলো তার পুরো মস্তিষ্ক ভেদ করে মগজের ভেতরে একদম গভীরে ঢুকে পড়ে। কলিজাটা ছাদ করে একদম অন্তরাত্মা গিয়ে নাড়া দেয়। খেলাটা সবার কাছে একটা নিছকই মজা হলো। এই মুহূর্তে আকাশের বেলাতে সেটা মোটেও মজা নয়। এক অদ্ভুত ঘোর লাগা নিঃস্বাতুর তীব্র দৃষ্টিতে সে বৃষ্টির ফোলা ফোলা ঠোঁট দুটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখের চোয়ালটা আলকা হয়ে আসে। স্যার আর বৃষ্টির এই কাণ্ড দেখে ক্লাসের বাকি সবাই ছাত্রছাত্রীরা আস্তে আস্তে নিজেদের টেবিল চাপড়াতে চিৎকার করে বলতে থাকে, এ কি মজা, বৃষ্টি তো সরাসরি স্যারকে প্রপোজ করে বসলো।